নমস্কার, শুভ সন্ধ্যা। বঙ্গদেশের এ প্রান্ত হতে সকল প্রান্ত ছেয়ে জ্বালায় জ্বলিছে মহাকালানল ঝঞ্ঝা অশনিবে। দেখুন, নেতা নেত্রীদের সৌজন্যে বঙ্গ রাজনীতি গোটা বছর এমনিতেই উত্তপ্ত থাকে। ভোটের মুখে সেই রাজনৈতিক উত্তাপ প্রতি মুহূর্তে যেন গণতন্ত্রের উৎসবে ঝড়ের পূর্বাভাস, একই সঙ্গে অশনি সংকেত। সন্দেশখালী বনগার পর ভূপতিনগর, ইডি থেকে এনআইএ, 3 মাসের মাথায় তৃতীয়বার যেভাবে এ রাজ্যে তারা আক্রান্ত হলো, তাতে প্রশ্ন উঠতে বাধ্য যে কেন্দ্র ও রাজ্যের শাসক দলের সংঘাতে আসলে আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাই কি দুর্বল হয়ে যাচ্ছে? পাশাপাশি আমাদের এই প্রশ্নও থাকবে যে কোনো নেতা যদি তার রাজনৈতিক প্রভাব কিংবা টাকার বিনিময়ে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেন, তাহলে সেটা নিঃসন্দেহে অপরাধ। আজকের এই বিশেষ অনুষ্ঠান মহাযুদ্ধে সব পক্ষে সব যুক্তি সমানভাবে আপনাদের সামনে উঠে আসবে আগামী কয়েক ঘন্টায়। রাজ্য রাজনীতির তাবর নেতারা, বিশিষ্ট পেশাদাররা নিজেদের বক্তব্য রাখবেন, আবার সরাসরি তাঁদের দিকেই প্রশ্নবাণ ছুঁড়ে দেবেন এই বাংলার কিছু কৃতি মানুষ। আমাদের আজকের সভার বিষয়, ইডি থেকে এনআইএ, শাসকের ভীতি, এজেন্সি পেটানোই আজকাল রীতি, 7 দফা সংঘাতে হুঙ্কার দিনে রাতে, ভোটের বঙ্গে কোন দিকে রাজনীতি। আমার প্রথম বক্তা, যাকে বিতর্ক সভায় সচরাচর দেখা যায় না, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। নমস্কার, শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত সুধীজন যারা আছেন, এই অনুষ্ঠানের পরিচালক সুমনদা, পক্ষে বিপক্ষে যারা এখানে উপস্থিত হয়েছি আমরা। আজকের টপিকটা অনেকটা বড়, যেটা সুমনদা বললেন যে ইডি থেকে এনআইএ, শাসকের ভীতি, এজেন্সি পেটানোই আজকাল রীতি, 7 দফা সংঘাতে হুঙ্কার দিনে রাতে, ভোট বঙ্গে কোন দিকে রাজনীতি। তো আজকে প্রথমেই দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে এই টপিকের উপরে কিছু বলার জন্য, এই প্রস্তাবের উপরে কিছু বলার জন্য। দেখুন, চোরের মায়ের বড় গলা বা ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, এই ধরনের প্রবাদ আজকে বলবো না, কয়েকটা প্রশ্ন দিয়ে শুরু করি। এখানে মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন, আমাদের ব্রাত্যদা। আমার প্রশ্ন, আচ্ছা মাননীয় ব্রাত্য বসু কি আজকাল ইডি, সিবিআই, এনআইএ বা আয়কর হানার ভয়ে রাতে কি ঘুমোতে পারছেন না? নাকি নিশ্চয়ই তিনি বলবেন যে না, আপাতত তিনি কোনো দুশ্চিন্তায় নেই, কারণ আপাতত, আমি আবার বলছি আপাতত, কোনো দুর্নীতিতে ওনার যোগাযোগ পাওয়া যায়নি, খুঁজে পাওয়া যায়নি। ভবিষ্যতে কী হবে সে তো ভবিষ্যতের কালের গর্ভে আমরা জানতে পারবো। তো আমি তার কাছে প্রশ্ন করতে চাই যে এখন যারা জেলে আছেন তাদের সম্বন্ধে ব্রাত্যবাবুর ধারণাটা কি? তিনি কি বিশ্বাস করেন মনে প্রাণে যে যারা জেলে আছেন, তিনি পার্থ ভট্টাচার্য হোক বা কেষ্টবাবু হোক, তার সাথে বা তাদের সাথে দুর্নীতির কোনো যোগাযোগ নেই এবং তারা নিতান্তই ধোঁয়া তুলসী পাতা যাকে বলে? আচ্ছা, আদালতের নির্দেশে সমস্ত তদন্ত হচ্ছে আমরা জানি, কারণ ফেডারেল স্ট্রাকচারে আমাদের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সেই পরিকাঠামোতে কোনো কেন্দ্র সরকার, যে দলেরই কেন্দ্র সরকার হোক না কেন, সরাসরি সিবিআই, ইডি বা এনআইএ তদন্ত করতে পারে না। কোর্টের নির্দেশে, হাইকোর্টের বা তারও বড় কোনো আদালতের নির্দেশে এই তদন্ত চলতে পারে। তাও আমাদের ঘাড়ে দোষ দেওয়া হচ্ছে যে বিজেপি করাচ্ছে। আচ্ছা, যদি ধরেও নিই যে বিজেপি করাচ্ছে কিছুক্ষণের জন্য, আমি ধরে নিলাম, তাহলেও কি এই কথা আপনারা জোর দিয়ে বলতে পারেন, বা ব্রাত্যবাবু বা যারা এর পক্ষে গলা ফাটাচ্ছেন তারা বলতে পারেন কি যারা জেলের ভেতরে আছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই? যাকে ধরতে গিয়ে ইডি কর্তারা বেধড়ক মার খেলেন, যার বাড়ির ভেতরে যিনি থাকলেন এবং বাইরেটা তালা দেয়া থাকলো, সেই সন্দেশখালীর অতি মহান ব্যক্তি, সন্দেশখালীর সো কল্ড বাঘ শেখ শাহজাহান কি সত্যিই নিতান্তই নিরপরাধ একজন মানুষ? তার অপরাধের রিসেন্ট কিছু নিদর্শন আমাদের সামনে এসেছে। আমি একটি ঘটনা উল্লেখ করতে চাই। কয়েকদিন আগে সুমনদার উপস্থিতিতে আমাদেরই রাজনৈতিক দলের, আমাদের দলের একজন স্পোক্স পার্সন সেই ঘটনা উল্লেখও করেছে। একজন মহিলা এফিডেভিট করেছেন, সেই এফিডেভিট মহামান্য আদালতের কাছে, কলকাতা হাইকোর্টের কাছে জমা পড়েছে। সেখানে মহিলা কি বলছেন, তার বাড়ি সন্দেশখালীতে, বিয়ে হয়েছিল কলকাতাতে, বিয়ে হওয়ার পর তাকে ডেকে নিয়ে যাওয়া হয় সন্দেশখালীতে। ডেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আমাদের বিখ্যাত মানুষ, সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান বা সন্দেশখালীর বাঘ, যিনি বর্তমানে ছাগে রূপান্তরিত হয়েছেন, তিনি ডেকে নিয়ে যান পার্টি অফিসে। সেই মহিলা বলছে, এটা সুকান্ত মজুমদারের কথা নয়, বা যিনি সেদিন চ্যানেলে বসে বলেছিলেন তরুণজ্যোতি তিওয়ারি, তারও কথা নয়। 15 দিন তাকে পার্টি অফিসে আটকে রাখা হয়।
বেশি না, প্রতিদিন প্রায় 4-5 জন তার সাথে জোর জবরদস্তি করতো, অর্থাৎ এক কথায় তাকে ধর্ষণের সম্মুখীন হতে হতো দিনে 4-5 বার মাত্র। এরকম 15 দিন চলার পর যখন সেই মহিলার স্বামী এবং পিতা পা ধরে কান্নাকাটি করেন, শেখ শাহজাহান থেকে শুরু করে তৃণমূলের স্থানীয় নেতাদের, তারপরে তাদের হৃদয় সবার মন ভরে যাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়, সেই মহিলাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশের কাছে গেছিলেন যথারীতি, আপনারা বলবেন যে পুলিশের কাছে যাওয়া উচিত। পুলিশ তাকে বলেছিল, প্রথমত বলি, পুলিশের কাছে যাওয়ার আগে বিধিসম্মত সতর্কীকরণ লেখা ছিল আর কি সেখানে, যে পুলিশের কাছে যাওয়া যাবে না। তারপরেও সেই মহিলা সাহস করে পুলিশের কাছে যান। যাবার পর তাকে শুনতে হয় যে না, শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ থানায় করা যাবে না। এতদিন পর সেই মহিলা সাহস পেয়েছেন, কারণ সেই ইডির হাতে শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার ভয়ে যে কাণ্ড ঘটিয়েছে, তার পরবর্তী প্রেক্ষিতে শেখ শাহজাহানের দাপট কিছুটা কমেছে। সেই মহিলা মহামান্য আদালতের কাছে এফিডেভিট করে তার এই অত্যাচারের কথা বলেছে। আমি ব্রাত্যবাবু সহ এই সভাগৃহে যারা অবস্থান করছেন তাদেরকে একবার ভাবতে বলবো যে মহামান্য আদালতও যে কথা বলেছেন যে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে অত্যন্ত ভয়ঙ্কর। এবার একজন মহিলা তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সে মিছে মিছে এসে এফিডেভিট করবে। এই মহিলা যে এফিডেভিট করেছে এবং নিজের চরিত্র সেখানে তিনি সবার সামনে চরিত্র যে তার নষ্ট হয়েছে সেই কথা বলতে তিনি বাধ্য হয়েছেন, সেইটা যখন একজন মহিলা লিখছেন, আমরা কি একবার ভেবে দেখতে পারি না সেই মহিলার জায়গায় যদি আমার স্ত্রী হতেন আমি কি করতাম, আমার বোন হতেন আমি কি ভাবতাম? এবং তারপরে কি আমরা বলতে পারি যে শেখ শাহজাহানের মতো লোকেরা যারা এই কাজ করতেন, তো তারা কি ধোয়া তুলসী পাতা? এবার একটু অন্য প্রশ্নে আসি। ব্রাত্যবাবু চিন্তা করছেন কিনা বা তাদের রাতে ঘুম হচ্ছে কিনা জানি না, এখানে অন্ততপক্ষে দুজন আছে যাদের ঘুম না হলেও মাঝে মাঝে একটু আশঙ্কায় থাকতে হয়। এক সুকান্ত মজুমদার, 26খানা কেসের মালিক, আর একজন আমাদের স্বয়ং সঞ্চালক সুমন বাবু। তিনিও বলার সময় আমার মনে হয় অবচেতন মনে সবসময় ভাবেন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার সময় মুখ ফসকে এমন শব্দ না ভুল করে বলে ফেলি যাতে হীরক রানীর রাগ হয়, তারপর আবার ওনারও মগজ ধোলাইয়ের ব্যবস্থা না হয়ে যায় শেষে। তো যাই হোক, আমি সবাই এই দুজনের কথাই বলতে চাই যে কোন সময় জামিন অযোগ্য ধারায় মামলা হয়ে যাবে আমরা দুজনেই কিন্তু ভয়ে না থাকলেও আশঙ্কায় তো থাকি, এটুকু বলতে পারি অন্ততপক্ষে আমার ক্ষেত্রে। আমি যখন প্রথম রাজনীতিতে এলাম তখন আমাকে পশ্চিমবঙ্গের সুমহান পুলিশি ব্যবস্থা দিয়ে আমি প্রথম যে কেস দেয়া হয়েছিল তা হচ্ছে অ্যাটেম্প্ট টু মার্ডার। অধ্যাপক প্রথম কেস পেলেন এবং সেটা মেডেলের মতোই অ্যাটেম্প্ট টু মার্ডার, তা আবার পুলিশকে, যেমন তেমন লোককে না, এক এসডিপিও এবং অন্যান্য পুলিশকে পেটানোর মামলা আমার উপরে দেয়া হলো। অতএব বুঝতেই পারছেন মামলা আজকার এবং তৃণমূলের রাস্তায় হামলা, এই মামলা এবং হামলা এই সবই এই রাজ্যে অন্ততপক্ষে আমাদের কাছে এখন জলভাত হয়ে গেছে। যে কোনো মুহূর্তে যে কারো বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রুজু হয়ে যেতে পারে। তো তৃণমূলের এই বঙ্গদেশে আইন কানুন কিন্তু সর্বনেশে। এইবারে একটা কথা বলতেই হবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে না বললে অত্যন্ত অন্যায় হবে বলে আমি মনে করি। আগে একবার আপনাদের মনে করাতে চাই যে 2 ডিসেম্বর অর্থাৎ 2রা ডিসেম্বর 2022-এ ভূপতিনগরে কি ঘটেছিল। আমি এবিপি আনন্দ তথা সুমনবাবুর ওয়েবসাইট ঘেটেই দেখছিলাম যে নামটাম তো মনে থাকে না, তাই একটু লিখে নিয়ে এসেছি। বাড়ির যেখানে এক জায়গায় বিস্ফোরণ ঘটলো, একটা বাড়িতে বিস্ফোরণ ঘটলো, তার 1.5 কিলোমিটার দূরে একটা বডি পাওয়া গেল, ঝলসানো মৃত বডি। যে ব্যক্তির পাওয়া গেল তিনি তৃণমূলের বুথ সভাপতি, তার নাম রাজকুমার মান্না। ঝলসানো দেহ মেলে আরেকজন কর্মীর প্রায় আরও 1/2 কিলোমিটার দূরে, তার নাম বিশ্বজিৎ গায়েন। গ্রামবাসীরা অভিযোগ করছিলেন ভগবানপুর 2 ব্লকের বড়জের নাড়ুয়াভিলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়। মোট 3 জনের মৃত্যু হয়। প্রথমে নিহত রাজকুমার বাবুর স্ত্রী ললিতা রানী মান্না বলেন যে আমি কিছুই জানতাম না। পরবর্তী সময়ে সেই ললিতা মান্নাই থানায় গিয়ে জানান যে বারবার মানা করা সত্ত্বেও আমার অবাধ্য স্বামী ওখানে চকলেট বোম তৈরি করছিলেন। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 2-1খানা চকলেট বোম ফেটেছে বলে কি সেখানে এনআইএ তদন্ত হবে? ছোটবেলায় আমিও বেশ কয়েকবার চকলেট বোম ফাটিয়েছি এবং সেই সময় আমরা বুড়িমার চকলেট বোম ফাটাতাম। তবে যে চকলেট বোমের কথা মুখ্যমন্ত্রী বলছেন একে আর বুড়িমার চকলেট বোম বলা যেতে পারে না। তবে আমি জানি না পিসিমার চকলেট বোম বলে কোনো নতুন ব্র্যান্ড আসিয়াছে কিনা। যদি এই বঙ্গদেশে আসিয়া থাকে তাহলে আপনারাও আমাকে জানাবেন।
তো যাই হোক, মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে চকলেট বোম পড়েছিল। তো মাননীয় মন্ত্রীর কাছে আমি জানতে চাই যে এমন কোনো চকলেট বোমের কোম্পানি এসেছে কি না, তাহলে জানাবেন, আমরাও আগামী দিনে সেই চকলেট বোম ফাটাবো। কারণ যখন আমাদের সিটটা অনেকটা বাড়বে এবার, তখন তো আমাদেরও তো এই 2-4টে চকলেট বোমের প্রয়োজন হবে, সেগুলো আমরা ফাটাবো। এবং সেই পিসিমা ব্র্যান্ডের চকলেট বোম হলেও আমাদের কোনো আপত্তি নেই। তবে আমি একটা প্রশ্ন তুলতে চাই যে চকলেট বোম ফেটে আমার 3 জন সহনাগরিক, সে যে পার্টি করুক না কেন, যে রাজনৈতিক দলই করুক না কেন, যদি মৃত্যু হয়ে থাকে, তাহলে তো আমার মনে হয় কোর্টের এই বিষয়ে ভাবনা চিন্তা করা উচিত। এই চকলেট বোমের বিরুদ্ধেই এনআইএ তদন্ত হওয়া উচিত, যে কি এমন চকলেট বোম তৈরি করা গেল এবং তার ফর্মুলাটাই কি, যে এনআইএর তদন্ত করে দেখা উচিত যে এই ধরনের ফর্মুলা কোথা থেকে আবিষ্কার হয়েছে। সত্যি কথা বলতে অত্যন্ত লজ্জা লাগছে। তার কারণ হচ্ছে যে বাংলা সাংস্কৃতিক রাজধানী হিসেবে ভারতবর্ষের মধ্যে পরিচিত, আজকে সেই বিতর্ক সভায় এসে আমাদের বাংলা সম্পর্কে এমন বিষয় সামনে চলে এসছে যে কেন্দ্রীয় এজেন্সি, সে এনআইএ হোক, ইডি হোক, তারা বারবার আক্রমণের শিকার হচ্ছে। আমরা রাজনীতি করি, পরস্পরের বিরোধিতা করি, ব্রাত্যবাবু আমার নীতির বিরোধিতা করবেন, বা যারা আমাদের নীতির পছন্দ করেন না তারা বিরোধিতা করবেন, গণতন্ত্রে এটাই কাম্য। আমরা ওনাদের নীতির বিরোধিতা করব, সেটাই গণতন্ত্রের কাম্য। কিন্তু এর মধ্যে ব্যক্তিগত বিরোধিতা যেমন থাকে না, কিন্তু তার সাথে সাথে আমরা কোন রাজ্যে বাস করছি একবার ভাবা দরকার, যেখানে ইডি মার খাচ্ছে, এনআইএ মার খাচ্ছে, আর এই ধরনের ঘটনা বারবার বাংলায় ঘটছে। আমি 2-3 বার ভবিষ্যৎবাণী করেছিলাম এই ধরনের ভূপতিনগর হোক বা কলকাতার উপকণ্ঠে অবৈধ বাজি কারখানা নিয়ে, যে 2-3 মাস পরে আবার এই ধরনের ঘটনা ঘটবে, পুনরাবৃত্তি আপনারা দেখতে পাবেন। কোনো কিছু ইনফরমেশন ছাড়াই করেছিলাম এবং সত্য প্রমাণিত হয়েছে। কিন্তু আপনারা কি কোনো ভেবে দেখেছেন যে ভারতবর্ষের অন্যান্য কোনো অঙ্গরাজ্যে কেন এই ধরনের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে না? অ্যাক্সিডেন্ট ঘটলে বছরে 2 বছরে একটা ঘটে। আগে আমরা 14 সালের আগে প্রচুর উগ্রপন্থী অ্যাটাকও দেখেছি। কিন্তু আমরা যাকে পেটো বলি, সেই বোম, অর্থাৎ দেশি বোম, ক্রুড বোম যাকে ইংরেজিতে বলে, সেই বোম বানানোর ঘটনা বা বোম রাজনীতিতে ব্যবহারের ঘটনা ভারতবর্ষের সর্বভারতীয় চ্যানেলে আপনারা কি অন্য কোনো অঙ্গরাজ্যে দেখেছেন? আমার মনে হয় আপনারাও দেখেননি, কারণ আমিও আজ অবধি দেখতে পাইনি। একমাত্র পশ্চিমবঙ্গ আদি এবং অকৃত্রিমভাবে বামপন্থীদের সময় থেকে এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে একে কুটির শিল্পে রূপান্তরিত করেছে এবং এই বোম এখন আমরা ফাটিয়ে বেড়াচ্ছি দিব্যি, প্রত্যেকবার রাজনীতিতে ব্যবহার হচ্ছে। এবং আজকে যখন আমরা এ নিয়ে আলোচনা করছি, আজকে এই মুর্শিদাবাদ জেলায় এই ধরনের ঘটনা ঘটেছে এবং মানুষজন বলছে আমরা ভোট দিতে যাব কি করে। এই যদি অবস্থা হয়, তাহলে আজকে একজন ইডি অফিসার মার খাচ্ছে, এনআইএ মার খাচ্ছে। কারা এরা? এরা তো ভারতবর্ষের সংবিধান দ্বারা আইন পাশ করে তৈরি করা একটি সাংবিধানিক বডি, তার উপরে আক্রমণ হচ্ছে এবং মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াচ্ছেন যারা আক্রমণ করেছেন। বলে রাত্রিবেলা কেন গেছিল? আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং ব্রাত্যবাবুর মাধ্যমে অনুরোধ করতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কোন জেলায় কতগুলো উদাহরণ দেখবেন যে আপনার পুলিশ কোনো একজন অভিযুক্তকে, সে বিরোধী দলেরই, সেটাও বলে দিচ্ছি, ইররেসপেক্টিভ অফ পার্টি লাইন, সিপিএম হোক বিজেপি হোক, এখন যেহেতু সিপিএম একটু দমে গেছে, বিজেপির উপর বেশি অত্যাচার হয়, রাত্রিবেলা কোন জেলায় কতজনের বাড়ি চাইবেন আমি উদাহরণ সহ প্রমাণ সহ আপনাকে দিয়ে দেব। এই নৈরাজ্য দেখে সত্যিই বাঙালি হিসেবে লজ্জা লাগছে, যে বাংলা একসময় শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে, দেশবন্ধু চিত্তরঞ্জন থেকে শুরু করে, যে বাংলা একসময় গোটা ভারতবর্ষকে পথ দেখাতো, আজকে সেই বাংলা ইডি পেটাচ্ছে, সিবিআই পেটাচ্ছে, এনআইএর অফিসারদেরকে পেটাচ্ছে এবং ভারতবর্ষের সংবিধান দ্বারা স্বীকৃত বডিগুলোর বিরোধিতা করছে। এইভাবে যদি মুখ্যমন্ত্রী আইনগুলোকে দমড়ে মুচড়ে দেন, তাহলে তো সত্যিই মুশকিল। এখানে এই বিরোধিতা হয়তো থাকবে। আমি যেরকম বলছিলাম যে এই রাজ্য থেকে প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে হীরেন মুখোপাধ্যায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, এদের মতো তো নেতা উঠে এসেছেন, এরা শাসন করেছেন, কোনো সময় ক্ষমতায় থেকেছেন, কিন্তু আমরা তো কোনোদিনও দেখিনি যে ইডি সিবিআই তদন্ত করতে এলে তাদের উপর আঘাত হয়েছে। আপনি ছেড়ে দিন বিজেপি শাসিত, যে বিজেপিকে একসময় আমাদের বিরোধী নেতা জ্যোতি বসু অসভ্য বর্বর বলতেন, সেই বিজেপি শাসিত রাজ্যের গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘন্টার পর ঘন্টা সিবিআই জেরা করেছিল। বিজেপি সাংগঠনিকভাবে গুজরাটে কতটা শক্তিশালী, কোনো সাংবাদিক যদি গুজরাটের ভোটের সময় গিয়ে থাকেন,
আমি নিজে বুথের মিটিং করতে গেছি, বুথে 400 জন লোক, 500 জন লোক, 1000 জন লোকও বুথে আমি দেখেছি। মানে সাংগঠনিকভাবে আমরা এতটাই শক্তিশালী। আমরা কি সেখানে একটা সিবিআই অফিসারকে ধরে দুটো থাপ্পড় মারতে পারতাম না, একটু আদর করতে পারতাম না? কিন্তু কোথায় আমাদের প্রধানমন্ত্রী যিনি বর্তমান, তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি তো ঘন্টার পর ঘন্টা জেরার সম্মুখীন হয়েছেন। কোনো সময় তো আক্রমণ করার কথা বলেননি, কোনো সময় তো হামলা করার কথা বলেননি। তাই আজকে বারবার আমরা অবাক হয়ে যাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে। লজ্জাও লাগছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে হাঁসখালি হলে উনি বলছেন মেয়েটির অ্যাফেয়ার ছিল সেই তৃণমূল নেতার ছেলের সাথে। পার্ক স্ট্রিট হলে ওনার দলের লোকেরা বলছেন সেই মহিলা এবং তার কাস্টমারের বিরুদ্ধে এটা গণ্ডগোল। একজন সেক্স ওয়ার্কারকেও কি ধর্ষণ করা যায়? এই প্রশ্নের উত্তর কি মাননীয় মন্ত্রী দেবেন? আর লাভ অ্যাফেয়ার্স থাকলেও কি কাউকে ধর্ষণ করে খুন করা যায়? তাই আজকের এই বিতর্ক সভায় আমার মনে হয় আমাদের একবার আত্ম অবলোকন করা উচিত। পশ্চিমবঙ্গ যদিও আমরা কথায় কথায় বলছি এগিয়ে বাংলা, কিন্তু আসলে বাংলা নিঃস্ব হচ্ছে দিন দিন। সাংস্কৃতিকভাবে নিঃস্ব হচ্ছে, আর্থিকভাবে নিঃস্ব হচ্ছে, এবং আমরা সমানে পিছিয়ে যাচ্ছি। ঠিক যেমন কলকাতার বাসের কন্ডাক্টরের মতো সামনের দিকে এগিয়ে যান, সামনের দিকে এগিয়ে যান বলে আমাদেরকে ক্রমাগত বাসের পেছনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ওর অন্যান্য রাজ্য যেখানে শিল্পের ধোঁয়া উঠছে, আমি আবার গুজরাটের উদাহরণ টানতে চাই। আমি গুজরাটে বিধানসভা নির্বাচনে আমাকে একটি বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি যখন রাজকোট বিমানবন্দরে নামলাম, নেমে রাস্তা দিয়ে যাচ্ছি, সেই দুপাশে সমানে কারখানার সারি দেখে সত্যিই ভালো লাগছিল, এবং স্বপ্নও মনে হচ্ছিল কবে বাংলায় আমরা এই দৃশ্য দেখতে পাবো। ভারতবর্ষের সব থেকে বড় এপিএমসি, যাকে কিষাণ মান্ডি বলি আমরা, ঘুরে দেখলাম। সেখানে দেখলাম কৃষকরা আসছেন, এসি রুমে থাকছেন, ব্যবসা করছেন, মাল নিয়ে আসছেন, মাল রেখে দিচ্ছেন, বিক্রি হলো না, থাকার ব্যবস্থা এসি রুমে এপিএমসিতে। আমাদের এখানে 34 বছর বামপন্থা থেকে যে কৃষকের কথা বলেছে, এখনও মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকের জন্য লড়াই করে ক্ষমতায় এসেছে সিঙ্গুর নিয়ে। আমরা কিন্তু কোনো দেখতে পাইনি পশ্চিমবঙ্গে কৃষকরা মাল বিক্রি করতে এসে, তাদের কৃষিজ উৎপাদন বিক্রি করতে এসে এসি ঘরে কম পয়সায় থাকার কোনো সুযোগ পেয়েছেন। একবার সুযোগ হলে দেখে আসবেন। ভারতবর্ষের সবথেকে বড় এপিএমসি দেখা উচিত, আমাদের শেখাও উচিত আমার মনে হয়। তাই আজকে যেহেতু অনেক কবার বেল পড়ে গেছে, আর এই বেল বারবার সুমনদা বাজিয়ে যাবেন, পরবর্তী সময় আবার সুমনদাকে নিরপেক্ষতা বজায় রাখার জন্য অন্যদেরকেও বেশি সময় দিতে হবে। সেই জন্য সুমনদাকে আমি খুব একটা আর অসুবিধার মধ্যে না ফেলে আমার বক্তব্যকে কনক্লুড করছি এই বলে যে আগামী দিন সব অন্ধকারাচ্ছন্ন নয়, আলো দেখা যাচ্ছে। রাত্রি যত গভীর হয় তত সূর্য ওঠার সময় ঘনিয়ে আসে, সূর্য উঠছে, বিজেপি আসছে, এবং আগামী দিনে বাংলা আবার সোনার বাংলা হচ্ছে। সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ সুকান্তদা। আমি পরপর দু একটা কথা বলি। এক হচ্ছে ভূপতিনগর আর চকলেট বোমের প্রসঙ্গে অনেক কিছু বলার আছে, তুলে রাখলাম, এই অনুষ্ঠানেই বলবো। দুই হচ্ছে যে জয়ের আনন্দে অথবা ভালো ফলের আনন্দে শব্দবাজি থেকে দূরে থাকুন, এটা সামগ্রিকভাবে সবার জন্য আমার বক্তব্য। সন্দেশখালীর ক্যাম্পে বিভিন্ন যে হামলার কথা হচ্ছে, গতকাল রাতে সন্দেশখালীর পুলিশ ক্যাম্পে প্রচণ্ড ভয়াবহ একটা আক্রমণ হয়েছে, এবং একজন পুলিশকর্মী, আমরা যে শহরে বসে এই অনুষ্ঠান করছি সেখানে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন তিনি। এই যেখান থেকে করছি সেখান থেকে কাছেই, এইটাই দুর্ভাগ্য। শেখ শাহজাহানের কথা সুকান্তদা বললেন, ইডি আক্রান্ত হলো, কিন্তু আমার প্রশ্ন যে সেই আক্রমণের ঘটনার, সেই নির্লজ্জ আক্রমণের ঘটনার 19 দিন পর দ্বিতীয়বার রেড করতে ইডি সেখানে গেল কেন? অর্থাৎ দ্বিতীয়বার রেড করতে ইডির যেতে 19টা দিন লাগলো কেন? এখানেই তো সবথেকে বড় সংশয়টা। মুখ ফসকে আমি সাধারণত কিছুই বলি না। মামলা এবং হামলা সাংবাদিকতায় জবে থেকে এসেছি, নানা ধরনের ফেস করতে হচ্ছে, অত্যন্ত সচেতনভাবে বলি, এবং যে কোনো কোর্ট অফ লটে আমি যা বলেছি আমার বক্তব্যের সমর্থনে তথ্য প্রমাণ দিতে প্রস্তুত থাকি, প্রস্তুত আছি, ভবিষ্যতেও আশা করি থাকবো। যে দেখুন, আমি নিশ্চিত যে এই আমরা যারা এখানে মঞ্চের ওপর বসে আছি, আমার সামনে যারা বসে আছেন, এবং যে অসংখ্য মানুষ এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, তারা প্রত্যেকে মনে করেন যে জাতীয় নিরাপত্তা সব থেকে ওপরে। 2008 সালের 26শে নভেম্বর মুম্বাই হামলায় প্রায় 200 জন মানুষের মৃত্যুর পর দেশের প্রায় সমস্ত রাজনৈতিক দল একমত হয় যে সন্ত্রাসবাদ দমনে একটা বিশেষ তদন্তকারী সংস্থা থাকা একান্ত জরুরি। ইউপিএ জামানায় 1 মাসের মধ্যে 31শে ডিসেম্বর আত্মপ্রকাশ করে এনআইএ। সেই এনআইএ অফিসারদের বিরুদ্ধে অন ডিউটি যদি শ্লীলতাহানির অভিযোগে মামলা শুরু করে রাজ্যের পুলিশ, তাহলে সেটা ঘোরতর সাংবিধানিক সংকটের ইঙ্গিতবাহী বলে অনেকেই মনে করেন।
কিন্তু সুকান্তদাকে আমি শুধু মনে করিয়ে দেব যে এনআইএর বিরুদ্ধে কোনো রাজ্য সরকারের বিরোধিতা একেবারেই নতুন নয়, আর তৃণমূলের একচেটিয়াও নয়। 2009 সালের জানুয়ারি মাস দিল্লিতে মুখ্যমন্ত্রীদের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক কনফারেন্সে এক রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন, আমি কোট আনকোট যাব, এনআইএ তৈরি করে কেন্দ্রীয় সরকার চাইছে রাজ্যগুলোকে এড়িয়ে সন্ত্রাসবাদ বিরোধী কার্যকলাপের যাবতীয় দায়িত্ব নিজেদের হাতে তুলে নিতে। এনআইএ চালু হলে সেটা হাস্যকর পর্যায়ে পৌঁছবে, কারণ কোন মামলায় এনআইএ গ্রহণ করবে সেটা ঠিক করতেই অন্তত 1 মাস সময় লেগে যাবে। যিনি বলেছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, যে গুজরাটের অসংখ্য উদাহরণ সুকান্তদা দিলেন, আজ 10 বছর তিনি এই দেশের প্রধানমন্ত্রী। আর তাঁর প্রধানমন্ত্রিত্বের আমলেই আরেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতিদিন প্রকাশ্যে ভূপতিনগরে মহিলাদের ওপর মাঝরাত্রিরে হামলা করার নজিরবিহীন অভিযোগ আনছেন সেই এনআইএর বিরুদ্ধে। সত্য সেলুকাস, কি বিচিত্র এ দেশ। নাটকের সংলাপ বললাম, নাটকের সংলাপের সূত্র ধরেই ডেকে নেব আমার পরের বক্তা, যার নাম ইতিমধ্যে একাধিকবার মঞ্চে উচ্চারিত হয়েছে, রাজ্যের শিক্ষামন্ত্রী এবং নাট্যকার ব্রাত্য বসুকে। সবাইকে নমস্কার, ধন্যবাদ। সবাইকে যারা উপস্থিত আছেন পক্ষে বিপক্ষে সবাইকে নমস্কার। আমরা বিজেপি যে কত বড় ফ্যাসিস্ট আপনারা বুঝতে পারবেন। আমরা এতদিন জানতাম বাংলা প্রবাদ, বেল পাকলে কাকের কি। এখন নতুন বাংলা প্রবাদ হলো, বেল বাজলে সুকান্তর কি। 3 বার বেল বাজুক, 4 বার বেল বাজুক, আমি তো ফ্যাসিস্ট, আমি তো আমার কথা বলেই যাব। এই যে সংবাদপত্রের প্রতি কত ভালোবাসা, কত মায়া, কত দয়া, কত স্নেহ, সেগুলো যখন বেল বাজাচ্ছে সংবাদপত্র, মিডিয়া, ঘন্টা কি যায় আসে। তার মানে ক্ষমতা এলে কি করবে বুঝতে পারছেন তো। মার্ক দিস পয়েন্ট। আর পুরো এই অভিযোগ শুনে আমার আবারও একটা বাংলা প্রবাদই মনে পড়ল, সেটা হচ্ছে, চালুনি বলে ছুঁচ, তোর পিঠে কেন ছেঁদা। এক এক করে আসা যাক। সুকান্তবাবু মজুমদার, অধ্যাপক মজুমদার যে যে যুক্তি দিয়েছেন, বিজেপির রাজ্য প্রেসিডেন্ট, তার মধ্যে আবার হুমকিও দিয়েছেন আমায় যে আপনার নাম জড়ায়নি, বেশি আমার নামে বললে বা বিরোধিতা করলে মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি। প্রায় ওই তপন সিনহার বিখ্যাত সিনেমা আতঙ্ক, সেই আতঙ্কের হাড় হিম করা সন্ত্রাস, যা সিবিআই, ইডি, এনআইএ এগুলোর কোনো কিছুর থেকে কম নয়, সেটা প্রায় মনে করিয়ে দিতে চাইলেন। দেখুন, ভূপতিনগর ঘটেছিল 2022, কোর্ট কেস হয়েছিল তখন। উনি বলছেন অন্য রাজ্যে তো কই বোমা ফাটে না। গত বছর উত্তরপ্রদেশের কৌশাম্বীটা ভুলে গেলেন, 2022-এ মধ্যপ্রদেশের হরদাটা ভুলে গেলেন, গুজরাটে আতশবাজি কারখানায় কতজন পুড়ে কতজন মারা গেছিল সেটা ভুলে গেলেন। তো 2022 সালে ভূপতিনগর কেস, নির্বাচন কমিশন ইলেকশন নোটিফিকেশন করে দেওয়ার পর এবং জনৈক বিজেপি নেতা এখানকার এনআইএর এসপির বাড়ি যাওয়ার পর আমাদের পার্টি বলেছে 26শে মার্চ দরকারে আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে রাজি আছি। ওই বৈঠকের পর, এই গোপন বৈঠকের পর পরদিন সমন জারি হতে শুরু করলো। পরপর দুর্নীতির কথা বলছিলেন অধ্যাপক মজুমদার। তিনি বলছিলেন যে এই রকম এই এতজন সব জেলে ঢুকে আছে, এটা কি ভাল লাগছে আপনাদের? কি বলবেন? দেখুন, এতদিন জেলে ঢুকেছিলেন, এই কিছুদিন আগে জামিন পেয়েছেন আপের এমপি সঞ্জয় সিং। তা 3 দিন আগে পিনারাই বিজয়ন, আমাদের কেরালার মুখ্যমন্ত্রী, তার মেয়ে বীণা বিজয়ন, তাকেও ইডি সামন করেছে। অর্থাৎ ভারতবর্ষের দক্ষিণ পূর্ব অংশে আপনি ঘরে ঘরে দেখতে পাবেন, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে ইডি। তামিলনাড়ুতে পাবেন, কেরালায় পাবেন, কর্ণাটকে পাবেন, ওড়িশায় পাবেন, তেলেঙ্গানায় পাবেন, বাংলায় পাবেন, উত্তরপ্রদেশে এখানে সুরজিৎ বসে আছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। মধ্যপ্রদেশে নেই। ইডি বালক অপুর বিস্ময় পুরো।
বিজেপি ওখানে ইডি, রেলগাড়ি কি বাবা, ইডি কি বাবা, সিবিআই কি বাবা? মধ্যপ্রদেশে যান, ইডি সিবিআই নেই। মহারাষ্ট্রে যান, কিছুদিন আগে ছিল, সরকার হয়ে যাওয়ার পর নেই। দিল্লিতে যান, ইডি দেখতে পাবেন, সিবিআই দেখতে পাবেন। রাজস্থানে যান, পাশের রাজ্য, দেখতে পাবেন না, কিছুদিন আগে দেখা যেত। তাহলে ইডি, সিবিআই, এনআইএ এদের রাজনৈতিক কারণে আপনি ব্যবহার করছেন। রাজনৈতিক কারণে ব্যবহার করছেন বলেই এই সঞ্জয় সিং যখন জামিন পাচ্ছেন, সুপ্রিম কোর্টের অর্ডারটা খুব ভালো করে খেয়াল করতে হবে। বলা হচ্ছে যে সম্পদ বহির্ভূত, ইডি দাবি করেছিল সম্পদ বহির্ভূত কোনো অর্থ ইডি প্রমাণ করতে পারেনি। ফলে সঞ্জয় সিংকে আমরা জামিন দিচ্ছি। এখন ইলেকশন চলছে, সবাই বেরোবে। হ্যাঁ, বিরোধী দল মাত্রই কেরালা থেকে শুরু করে বাংলা, আমি বলেছি নিশ্চয়ই সবাই দুর্নীতিগ্রস্ত। আর এই মুহূর্তে বিজেপির, আপনি মন্ত্রিসভা ছেড়ে দিন, কেন্দ্রীয় মন্ত্রিসভা, ওখানকার কেন্দ্রীয় ক্যাবিনেট অন্তত 50 জন হবেন যারা মন্ত্রী আছেন। এই মুহূর্তে সারা ভারতবর্ষে বিজেপির এমএলএর সংখ্যা 1000-এর থেকে কিছু বেশি। আপনারা 300 জন এমপির কথা ছেড়ে দিন, এই 300 এমপি, 1000 এমএলএ, কাউন্সিলরের সংখ্যা এই 9500 হবে সারা দেশে বিজেপির পুরসভাগুলোর। পঞ্চায়েত মেম্বারের সংখ্যা, সদস্য অন্তত 20,000 হবে সারা ভারতবর্ষে। সবাই হচ্ছেন ধোয়া তুলসী পাতা, সবাই, মানে ভাবাই যায় না, এত শুদ্ধ। কারোর বিরুদ্ধে একটা তদন্ত নেই, কোনো পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে নেই, কোনো কাউন্সিলরের বিরুদ্ধে নেই, কোনো এমএলএর বিরুদ্ধে নেই, কোনো মন্ত্রী বা এমপি, প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। বিরোধী মাত্রেই ওই দক্ষিণ পূর্ব অংশ ভারতবর্ষের, আমি বললাম, সেখানে রাজনৈতিক লোক, মানে এখানে আমার বিরুদ্ধে বিজেপি চেঁচাচ্ছে, কেরালায় অন্য কেউ চেঁচাচ্ছে, কর্ণাটকে বিজেপি চেঁচাচ্ছে। এই রকম যেখানে যেখানে বিজেপি বিরোধী সরকার আছে, তো সেখানে চেঁচানো হচ্ছে, কুৎসা করা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে, আতঙ্ক ছড়ানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। ওই রাত্রে ঘুম চলে যাচ্ছে কিনা জিজ্ঞেস করছিলেন অধ্যাপক মজুমদার। আপনি নিশ্চিন্তে ঘুমন। এই ঘুম বিজেপিকে ভারতের জনগণ আর কিছুদিনের মধ্যে পাড়াতে চলেছে, তখন আরও মন দিয়ে ভালো করে ঘুমোতে পারবেন। ওই নিশ্চিন্ত ঘুম আপনার ভালো হোক, দীর্ঘস্থায়ী হোক, আপনার শরীর সুস্থ থাকুক। আমরা অন্তত এটা চাইব। আমরা আপনাকে ভয় দেখাবো না, আমরা আপনাকে বলবো না যে আপনার ঘুমটা ঠিকঠাক হচ্ছে তো, মাঝরাতে উঠে বসছেন না তো, এই ধরনের সার্কাস্টিক বিদ্রুপ আপনাকে অন্তত আমরা করব না। আমি চাইবো আপনি অধ্যাপক মানুষ, আপনি ভালো থাকুন। রাজকোটের কথা বলছিলেন, আমার হাসি পেল। গুজরাটের রাজকোট দেখে, ওনার বড় সাইনবোর্ড, ওই বড় শিল্প দেখে, এই মুহূর্তে রাজকোটে একটা বড় অংশ বিরোধিতা করছে যে রাজকোটে যে বিজেপি যাকে টিকিট দেওয়া হয়েছে তার নাম পরষোত্তম রূপানী। এই পরষোত্তম রূপানীর বিরুদ্ধে ওখানে বিজেপির ক্ষত্রিয় জনগণ, গুজরাটের ক্ষত্রিয় জনগণ, তারা বিরোধিতা করছে। তারা বলছে যে একে টিকিট দেওয়া হবে না। কেন টিকিট দেওয়া যাবে না? আপনারা দয়া করে টিকিট দেবেন না। 2019-এ কিন্তু রাজকোটে বিরাট ভোটে বিজেপি জিতেছে। তারপরে ওই পরষোত্তম রূপানী যাকে টিকিট দিল, ওকে দ্বিতীয়বার ওকে কন্টিনিউ করা হচ্ছে। রাস্তায় রাস্তায় অবরোধ চলছে রাজকোটে এই মুহূর্তে এখন। কেন? কেননা এখানে যেমন সিএ, এখানে যেমন অন্যরকম বিভাজনের খেলা, এর বর্ণ হিন্দুর সঙ্গে মতুয়ার একটু বিভাজন করে দিলাম, বর্ণ হিন্দুর সঙ্গে সংখ্যালঘুর একটু বিভাজন করে দিলাম, মুসলমানের সঙ্গে খ্রিস্টানের একটু বিভাজন করে দিলাম। ওখানে পরষোত্তম রূপানী ভাগ করতে চেয়েছেন বর্ণ হিন্দু এবং ক্ষত্রিয়দের মধ্যে। ক্ষত্রিয়দের সম্পর্কে এমন কমেন্ট করেছেন যে ওখানে ক্ষত্রিয়রা রিয়্যাক্ট করেছেন। এই মুহূর্তে খাম্বালিতে, ওই আমাদের গুজরাটের খাম্বালিতে রাজকোট সিটের এই মুহূর্তে বিরোধিতা চলছে। এত ধোঁয়া সেখানে, এত শিল্পের ধোঁয়া, দেখবেন ওই ক্ষত্রিয়দের চোখ না জ্বালা করে, ওই ক্ষত্রিয়দের চোখ দিয়ে না জল পড়ে। সেইটাও একটু খেয়াল রাখবেন যখন এখানে বসে একটার পর একটা মিথ্যাচার করছেন। সংবাদপত্রের স্বাধীনতা, ম্যাগসেসাই পুরস্কার প্রাপ্ত, এই মুহূর্তে সমস্ত সংবাদপত্রের চাকরিবিহীন, নিজস্ব পোর্টাল চালানো এক বড় সাংবাদিক, আমি নাম বলছি না, তিনি বলছেন গোটা ভারতের মিডিয়া হচ্ছে গদ্দি মিডিয়া। আমি প্রথমে ভাবতাম যে গদ্দি মিডিয়াটা
মানে কি গদ্দি মানে কি গদিতে বসা? তারপরে কিছুদিন আগে আমি ওনার একটা ইন্টারভিউ দেখলাম, শ্রীনিবাসন আরেকজন আল জাজিরার বিখ্যাত সাংবাদিক, তাকে ইন্টারভিউতে উনি পরিষ্কার করেছেন গদ্দি মানে হচ্ছে গোদ, অর্থাৎ কোলে বসে থাকা মিডিয়া। আর যে কোলে বসছে না, ওই আপনারা জানেন দিল্লির সমস্ত পোর্টাল, সমস্ত সংবাদপত্র, রাত্রেবেলা পুলিশ ঢুকেছে, তাদের বাড়িতে ঢুকেছে, তাদের অফিসে ঢুকেছে, ল্যাপটপ সিজ করেছে, কম্পিউটার সিজ করেছে, একাধিক সাংবাদিক অ্যারেস্ট হয়েছে, আর আপনি এখানে বসে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলছেন। হ্যাঁ, এখানে সংবাদপত্র স্বাধীন, সংবাদপত্রের হাজারো রাইট আছে আমাদের সমালোচনা করার, এবং গণতন্ত্র তাই বলে। গণতন্ত্র রকম একদেশদর্শিতার কথা বলে না। গণতন্ত্র আমাকে সমালোচনা করবে, সুমনদের অধিকার আছে আমাকে সমালোচনা করার, হ্যাঁ, এবং আমারও প্রতি উত্তর দেওয়ার আমার অধিকার আছে, সেটা আমার অধিকার, মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার। আর্টিকেল তুলে বলতে গেলে আর্টিকেল 17, সেটা আমার অধিকার। এবার আপনারা কোনো মানুষের কোনো অধিকার মানবেন না, কোনো রায় মানবেন না। ভীমা কোরেগাঁও কেসে কতজন অধ্যাপক, কতজন ইঞ্জিনিয়ার, কতজন কবি, কতজন পাবলিক মুভমেন্ট করা সিভিল রাইটিস্ট তাদের জেলে এখনো ভরে রেখেছেন, সেই সংখ্যাটা এখনো বার করুন। সেই 19 সালে ভীমা কোরেগাঁওয়ের কেস আপনারা বার করতে পারেননি। আর শেষ কথা আমি বলবো, বলে শেষ করব, সেটা হচ্ছে আপনারা বলছেন যে আমরা দুর্নীতিগ্রস্ত। এই মুহূর্তে মাননীয় অর্থমন্ত্রী তার স্বামী বলেছেন, দেশের মাননীয় অর্থমন্ত্রী, যে ভারতবর্ষের সবথেকে বড় অর্থনৈতিক স্ক্যাম হচ্ছে ইলেকশন বন্ড। গত সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী মিরাটে গিয়ে বলেছেন যে আমরা 17,000 কোটি টাকা, মিরাটে নির্বাচনী জনসভা দিতে গিয়ে বলেছেন, বক্তৃতা রাখতে গিয়ে 17,000 কোটি টাকা ইডি উদ্ধার করেছে। সে টাকা কি করে ভারতের মানুষকে ফেরত দেওয়া যায় আমরা দেখব। বন্ডের হিসেবে দেখা যাচ্ছে বিজেপি মোট টাকা পেয়েছে 2,471 কোটি টাকা, আর তার মধ্যে 1,698 কোটি টাকা কোন কোন ব্যবসায়ী সংস্থা দিয়েছে, যাদের বিরুদ্ধে ইডি এবং সিবিআই লেগেছে, এবং তারিখ ধরে দেখা যাচ্ছে যেদিন তাদের ইডি বা সিবিআই লেগেছে তার 7 দিনের মধ্যে এই 1,698 কোটি টাকা বিজেপির ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে, পার্টি অ্যাকাউন্টে। দুর্নীতি আমরা জানতাম সখী ভালোবাসা কারে বলে, ভালোবাসা কারে কয়, এখন বিজেপির আমলে সখী দুর্নীতি কারে বলে, আর দুর্নীতি কারেই বা কয়। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ ব্রাত্য বসু। দেখুন, আমি প্রথমেই আমার দুজন প্রথম বক্তাকে ধন্যবাদ দেব, তার কারণ এমনিতে নানা ধরনের থ্যাঙ্কলেস জব সাংবাদিকদের করতে হয়, তার একটা হচ্ছে বিতর্ক সভার বেল বাজানো। তো এই রকম একটা থ্যাঙ্কলেস জব, বেল বাজানো, সেটা বিতর্কের বিষয় উঠে আসায় আমি বিশেষ করে দুজনেই পেশায় অধ্যাপক, তাদের ধন্যবাদ দেব। এমনি প্রতীকী অর্থে দেখুন, সংবাদ মাধ্যম অনেক সময় বেল বাজায়, কিন্তু সেই সতর্কবার্তা ঠিক সময় ঠিক কানে কি পৌঁছয়? সংবাদ মাধ্যম বাদ দিন, এই যে প্রতিদিন আমরা দেখছি সুপ্রিম কোর্ট নয় কলকাতা হাইকোর্ট বেল বাজাচ্ছে, মানে সতর্কবার্তা দিচ্ছে, কখনো পুলিশের ভূমিকা নিয়ে, কখনো নিয়োগের দুর্নীতি নিয়ে, সেই বেল কি ঠিক জায়গায় ঠিক কানে বেজেছে? আমরা জানি না, অপেক্ষায় থাকলাম। খুব ইন্টারেস্টিংলি মিডিয়ার পার্টে এলো, আমি শুধু একটা সামান্য নামটা যেহেতু অনেকবার ব্রাত্য বললো, রূপালী না, ওনার নাম পুরুষোত্তম রূপালা, সেই নিয়ে নিঃসন্দেহে প্রার্থী বিক্ষোভ হচ্ছে, এটাও একেবারে ব্রাত্যর সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে ফ্যাক্ট। কিন্তু পাশাপাশি এখানে আমরা সায়ন্তিকার অভিমান দেখেছি, সেই একই দিন হুমায়ুন কবিরের অভিমান দেখেছি। তো এই ধরনের চোখ জ্বালা করা অভিমান তো আমাদের মাঝে মাঝে দেখতে হয়, সব রাজ্যেই দেখতে হয়। গদি মিডিয়া নিঃসন্দেহে, পাশাপাশি আরেকটা কয়েনে যে এ রাজ্যে খুব চলে দিদি মিডিয়া, সেটাও বোধহয় খুব একটা বিরল নয়। তো মিডিয়া তার নিজস্ব জায়গায় থাকুক, তাদের সমালোচনার অধিকার। ব্রাত্য বসু যেটাকে সম্পূর্ণ সমর্থন করেছেন, তার দলের সর্বস্তরে এবং সমস্ত নেতা সেটাকে পালন করুন, ভীষণ আনন্দ পাবো। যাই হোক, দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলের অবস্থান বদলে যায়, এটা কোনো নতুন কথা নয়, এ রাজ্যেও হয়, সব রাজ্যেও হয়। কিন্তু বিরোধী যখন শাসকের আসনে বসে, তখন তাদের ধ্যান ধারণা কতটা পাল্টে যেতে পারে তার সাক্ষী কিন্তু এ রাজ্যের রাজনীতি। এনআইএ নিয়ে এত কথা হচ্ছে, সিবিআই নিয়ে এত কথা হচ্ছে। একটা হাতে গরম উদাহরণ দিই, 2009 সালের 23শে অগাস্ট বৈদিক ভিলেজ রিসোর্টে আগুন লাগিয়ে দেওয়া হলো। রাজ্যের শাসন ক্ষমতায় তখন সুজন দাদের দল সিপিএম। তৃণমূল বলেছিল যে এই ঘটনা ঘটিয়েছে সিপিএমের গুন্ডারা। পাল্টা সুজন দাদের দল দাবি করেছিল যে তৎকালীন তৃণমূল বিধায়ক, এই মুহূর্তে এখন যিনি জেলে, সেই আরাবুল ইসলাম এই ঘটনায় সরাসরি যুক্ত।
এই এবিপি আনন্দ চ্যানেলেই আমায় দেওয়া একটি টেলিফোনিক সাক্ষাৎকারে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কোট আনকোট যাব, এই ঘটনায় এনআইএর মতো তদন্তকারী সংস্থাই উপযুক্ত হবে, এনআইএ তদন্ত প্রয়োজন, কিছু পার্ট যদি মনে করে সিবিআইও তদন্ত করুক। যারা ভুলে গেছেন অথবা ভাবছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএ বা সিবিআইয়ের ওপর এতটা ভরসা কখনো রাখতেই পারেন না, তাদের চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনের জন্য আমি একটু দেখিয়ে দিই। ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি বা এনআইএ তদন্ত দাবি করেছেন। রাজনৈতিক প্রচার যেটা বামফ্রন্টের তরফ থেকে করা হচ্ছে সেটা হচ্ছে যে এ বিষয়ে তদন্ত হলে তৃণমূল কংগ্রেস অস্বস্তিতে পড়বে এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক আরাবুল এই ঘটনার সঙ্গে যুক্ত। তাই যদি হয় তাহলে চ্যালেঞ্জ করে এটা আমি স্টেট গভর্নমেন্টকে বলবো যে ন্যাশনাল যেটা আমাদের এনআইএ যেটা তৈরি হয়েছে তাদের হোম মিনিস্ট্রিকে, কেন্দ্রীয় হোম মিনিস্ট্রিকে বলে তদন্ত করুক। সত্যি যদি কেউ ইনভলভ থাকে তাদের কিন্তু ব্যবস্থা নেওয়া হোক। আরাবুল তো এমএলএ হয়েছে 2 বছর, আর সিপিএম তো গভর্নমেন্টে আছে 32 বছর, আর বৈদিক ভিলেজ তৈরি হয়েছে আজ থেকে প্রায় 15-20 বছর আগে। এবং এই বৈদিক ভিলেজ ছাড়া বাংলায় এক একটা নামে, রিসোর্টের নামে অনেক কিছু তৈরি হয়েছে, যেখান থেকে বহুবার আম উদ্ধার হয়েছে। শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করলে হবে? এটা এনআইএ একটা তদন্ত হোক এবং তদন্ত হোক, আসল সত্য বেরিয়ে আসুক। আমরা চাই এনআইএ একটা তদন্ত হয়ে সত্য ঘটনা উদ্ঘাটিত হোক। যারা অস্ত্র সরবরাহ করে তাদের আমরা মনে করি দুর্নীতির বিড়ালের বাসা, এবং এদের বিরুদ্ধে আমি চাই এনআইএ তদন্ত করুক। কিছু পার্ট যদি মনে করে সিবিআইও তদন্ত করুক, এবং আমার মনে করি যে যেহেতু এটা আর্মস অ্যাক্টে হবে, আর্মস অ্যাক্টে এনআইএ is the best organization to look into it. ভাবুন, দিল্লিতে দাঁড়িয়ে মাত্র কয়েক মাস আগে জন্ম নেওয়া কার্যত একটা সদ্যজাত সংস্থার ওপর সেদিন কতটা ভরসা রেখেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রশ্ন উঠছে, আজ তিনি রাজ্যের শাসকের চেয়ারে বলেই কি অবস্থান বদল? আজ তার এনআইএ বিরোধিতা যে ঘটনায়, সেই বিস্ফোরণে তিনজন তৃণমূলেরই নেতাকর্মী কার্যত ছিন্ন ভিন্ন হয়ে গেছিলেন। যাই হোক, আমার পরের বক্তা সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দমদম কেন্দ্রের প্রার্থী সুজন চক্রবর্তী। শুভ সন্ধ্যা, আমি সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি। আলোচনার বিষয়টা খুব ইন্টারেস্টিং। ইডি থেকে এনআইএ, শাসকের ভীতি, এজেন্সি পেটানোই আজকাল রীতি। আমার মনে হয় গতকালকের ঘটনার পর ইডি থেকে এনআইএ হয়ে রাজ্য পুলিশের তদন্তকারী, তারা কি শাসকের ভীতি? এই কথাটা বোধহয় যোগ করা উচিত। যেদিন সন্দেশখালীর ঘটনাটা ঘটল ভূপতিনগরের আগে, তখন ইডি অফিসাররা আক্রান্ত হলেন, সাংবাদিকরা আক্রান্ত হলেন, আক্রমণকারী তৃণমূলের দুষ্কৃতীরা। ভূপতিনগর এনআইএ আক্রান্ত হলো, আক্রমণকারী তৃণমূলের দুষ্কৃতীরা। গতকাল সন্দেশখালীতে রাজ্য পুলিশের কনস্টেবল আক্রান্ত হলেন এবং তার সহকর্মী যারা, তারা বলছে যে ওরা মাঝে মধ্যেই এসে বলে ও বিরোধী দল করছে, ওকে অ্যারেস্ট করতে হবে। ও তৃণমূল করলেও আমার বিরোধী, তাহলে ওকে অ্যারেস্ট করে এক্ষুনি একটা মিথ্যা মামলায় জড়িয়ে দিতে হবে। আর ও যেহেতু তৃণমূল, না ধরা যাবে না, ছেড়ে দিতে হবে। এতটা পুলিশ করতে পারেনি বলেই হয়তো গতকাল পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন। আমার ধারণা সবাই আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। ফলে আমার ধারণা একটু গতকালকের পর শব্দটা বদল করলে অসুবিধে কিছু নেই। এমনি সন্দেশখালী বিস্তারিত যাবার কোনো কারণ নেই। ওখানে সিদ্দিকুল্লাহ সাহেব আক্রান্ত হয়ে বলেছিলেন এরা গুন্ডা, কিন্তু মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছিলেন, সিদ্দিকুল্লাহ তার মন্ত্রী, তার পাশে নয়, দাঁড়িয়েছিলেন শাহজাহানের পাশে। অথবা ওখানকার বিডিও আক্রান্ত হয়ে যখন হাসপাতালে ভর্তি, বেশ কয়েকদিন ভর্তি ছিলেন, আমি নিজেও গিয়েছিলাম দেখতে, তখনও মুখ্যমন্ত্রী কিন্তু তার প্রশাসনিক আধিকারিকের পাশে দাঁড়াননি, দাঁড়িয়েছিলেন শাহজাহানদের পাশে। এবং এটাও সত্য যে 19 দিন সময় লেগে গেল কেন্দ্রীয় সংস্থার, যারা চিদাম্বরমকে, প্রাক্তন অর্থমন্ত্রী, বাড়িতে গিয়ে পাঁচিল টপকে তুলে নিয়ে আসতে পারে, তারা কিন্তু পশ্চিমবাংলাতে অনেক ক্ষেত্রেই দেখছি, এমনকি সন্দেশখালী ঘটনাতেও আমরা দেখেছি, সেই রকমের ব্যবস্থা অথবা বন্দোবস্ত তারা নিতে পারলেন না। কোথাও একটা যেন দুর্বলতা কাজ করছে বলে মনে হচ্ছে। কেন আমি বলতে পারবো না, নিশ্চয়ই বাকিরা বলতে পারবেন, যে হঠাৎ পশ্চিমবাংলায় যে অ্যাকশনস নেওয়া উচিত সে অ্যাকশনস কেন নিতে পারছে না। গতকালকে বোধহয় অভিষেক ব্যানার্জি একটা জিনিস পরিষ্কার করেছেন, যারা কেন্দ্রীয় সরকারের বিরোধী, কেন্দ্রীয় এজেন্সি তাদের গ্রেপ্তার করে বলে উনি নাম বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর।
আর যারা কেন্দ্রীয় সরকারের পক্ষে তাদের ক্লিনচিট দেয় বলে উনি নাম করেছেন আসামের মুখ্যমন্ত্রীর। আমার শুধু জিজ্ঞাসা হবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এর মধ্যে কোন অংশে পড়েন? উনি গ্রেপ্তারও হননি, ক্লিনচিটও হননি, মাঝামাঝি জায়গাতে আছেন। উনি বিজেপিতে যাননি, কিন্তু বিজেপি জানে উনি বিজেপিকে সাহায্য করতে পারেন। কমপ্লেনটা আমার না, কমপ্লেনটা কিন্তু ভাইপোর। আমি একদম শেষ লাইনে আসি। শেষ লাইনে ভোটের বঙ্গে কোন দিকে রাজনীতি, বঙ্গের রাজনীতি কোন দিকে? বিজেপির বিধায়ক হয়ে লোকসভা ভোটে দাঁড়ান তৃণমূলের লোক, অথবা তৃণমূলের প্রার্থী হন বিজেপির বিধায়ক, বিজেপির হয়ে দাঁড়ান তৃণমূল বিজেপি, আবার তৃণমূল ঘুরে তৃণমূলের লোক। এরকম অনেক, একজন দুজন না, পরপর আমি নাম বলতে পারি, নাম বলে বিড়ম্বনা করছি না। যে মুকুটমণি অধিকারী দুদিন আগে বা 3 দিন আগে নরেন্দ্র মোদীর সভায় গিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন, 2 দিন বা 3 দিন পর তিনি বিজেপিতে থেকে তৃণমূলে এসে প্রার্থী হয়ে গেলেন এবং তোপ দাগলেন ঠিক উল্টোভাবে, আগে যা বলছিলেন তার উল্টো কথাই। এটা কি রাজনীতি? যে তাপস রায় উনি রাজনীতির লোক, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। উনি অভিযুক্ত করছিলেন যে সুদীপ ব্যানার্জি তিনি বিজেপির কোলে আসলে ঘুরছেন বলে, কিন্তু দেখলাম উনি বিজেপির কোলে না, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেলেন। আমাদের রাজ্যে সবগুলো ছিল না। কেউ বলতে পারেন ওয়াশিং মেশিন, আমি বলবো না, এটা কোম্পানির ইন্ট্রা ট্রান্সফার অ্যারেঞ্জমেন্ট। একই গ্রুপের অনেকগুলো কোম্পানি, তার মধ্যে কে কোনটায় বেশি কাজে লাগবে, কখন কোনটায় বেশি কাজে লাগবে, সেই কারণে আজকে এক কোম্পানি থেকে কালকে আরেক কোম্পানি, কালকের পরে পরশুদিন আরেকটা কোম্পানি। বিজেপি তৃণমূলের অনেক ক্ষেত্রে এইরকম একটা বন্দোবস্তই হয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, পশ্চিমবাংলার বাইরে যখন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হচ্ছেন তখনও কি কেউ শুনেছেন যে তদন্তকারীদের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ হয়েছে, অফিসাররা কেউ আক্রান্ত হয়েছেন? বাংলাতে আপনি এসব ছেড়ে দিন, একটা পঞ্চায়েতের তৃণমূলের নেতা, তাকে গ্রেপ্তার করতে গেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আক্রান্ত হচ্ছে, এবং শুধু আক্রান্ত হচ্ছে তাই না, তারপর রাজ্য পুলিশ তদন্তকারীদের বিরুদ্ধেই অভিযোগ করছে এবং নানান ধরনের অভিযোগ করছে, যা সুমনবাবু ইতিমধ্যে এখানে খানিকটা উল্লেখ করেছেন। এটিকে আমাদের রাজ্যের মান মর্যাদা কোনোভাবে বাড়াচ্ছে? মুখ্যমন্ত্রী কি প্রশ্রয় দিয়েছিলেন ঢাক বাজানোটা? ঢাক বাজানো, নকুলদানা, গুড় বাতাসা, এ তো আমাদের পুজো পার্বণের অঙ্গ, খারাপ কি? কিন্তু সেই ঢাক বাজানো, নকুলদানা অথবা গুড় বাতাসা যখন চরম চরম শব্দ করে, তখন তার পিছন পিছন গুলি, বোমা, বন্দুকের ভয়াবহ বিপজ্জনক একটা ইঙ্গিত আমাদের সামনে যেভাবে আসে, এটা কখনো সহ্য করা যায় না। আবার এসব ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সংস্থা একটু নরম, এটা কেমন মিষ্টি মিষ্টি ভাব, এটা কেমন মিষ্টি মিষ্টি ব্যবহার। আচ্ছা, গেছিলাম বটে, আক্রান্ত হলাম বটে, কিন্তু 19 দিন একটু চুপচাপ থাকলাম, তারপর কোট ঠোঁট বললে তখন দেখা যাবে তখন কিরকম কি করা যায়। ফলে এই রকমের যে কাণ্ড কারখানাগুলো ঘটছে, কাকুর কণ্ঠস্বর কি আজও পর্যন্ত প্রমাণিত হলো? নাইদার ইন পিজি হসপিটাল নর ইন ফরেন্সিক ল্যাবরেটরি আজও পর্যন্ত তো পাওয়া গেল না। 6 মাস। পিসির ভাইপো, ভাইপোর ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ বলে কাকু, সেই কাকুর কণ্ঠস্বর এত সমস্ত বার কোর্টে অর্ডার হওয়া সত্ত্বেও আজও পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। একটা কেমন মিষ্টি মিষ্টি ভাব বন্দোবস্ত হয়ে রয়েছে বলে মনে হচ্ছে। নিরাপদ সর্দার গ্রেপ্তার হলো সন্দেশখালী, সবাই জানেন। কি অভিযোগে? 17 দিন। অভিযোগটা যেদিন হচ্ছে তার আগের দিন গ্রেপ্তার হয়ে গেল। আগামীকাল অভিযোগ হবে, অতএব বাবু তুমি আজকে গ্রেপ্তার হয়ে যাও, কেননা রাজ্যে আইনের শাসন চলছে। গ্রেপ্তার হলেন। বিচারকের কাছে অভিযুক্ত হতে হলো পুলিশকে, পুলিশের কর্মচারীদেরও কি বেহাল দশা। এবং তারপর বোঝা গেল যে নিরাপদ সর্দারের মূল অভিযোগ কেন তিনি বলেছিলেন যে শাহজাহান শিবুরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। সত্য, তাই বলেছিলেন। নিরাপদর দোষ কি? নিরাপদ তো একই কথা বিধানসভাতে একাধিকবার বলেছেন। ব্রাত্যবাবু তখন বিধানসভায় ছিলেন, আমি তখন ছিলাম না। একাধিকবার বলেছেন, বিধানসভা রেকর্ডে আছে। এবং তার তখন কথা বন্ধ করে দেওয়া হয়েছে সুইচ অফ করে মাইকের, যদিও মাইকের সুইচ যিনি অফ করেছিলেন তিনি এখন তৃণমূল ছেড়ে বিজেপির নেত্রী হয়েছেন, বোধহয় সোনালী গুহ। ফলে
এরকমটা নয় যে অ্যালার্ট করা হয়নি, বারে বারে অ্যালার্ট করা হয়েছে, বারে বারে বলা হয়েছে, কিন্তু কে শুনবে? আনিস খান খুন হয়ে গেল, ছেলেটা প্রতিবাদ করছিল, বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্র প্রতিবাদ করছিল। অতএব মাঝরাতে পুলিশের নাম করে যারা আসলেন তাদের যদি পরিবারের লোক মনে করে যে তারা পুলিশ না, তারা আসলে যমদূত, তাহলে অন্যায় হবে, চলতে পারে না। পশ্চিমবাংলায় যেভাবে যা চলছে তা কখনো চলতে পারে না এবং এটা হয় না। আমি শুধু একবার মনে করিয়ে দিই, এই নিরাপদও কিন্তু এবারের ভোটেও এখন প্রার্থী, বসিরহাট নির্বাচনে আমাদের প্রার্থী। পঞ্চায়েতে ভোটে দাঁড়িয়েছিলেন জেলা পরিষদে, তার কন্টেস্ট্যান্ট ছিলেন শিবু শাহজাহানরা, এবং ভোটের রেজাল্ট শুনবেন, 99% ইন ফেভার অফ শাহজাহান, 98% ইন ফেভার অফ শিবু। গণতন্ত্রের দারুণ সুন্দর ব্যবস্থা এবং বন্দোবস্ত আমাদের রাজ্যে আছে, এটা ভাবলে বোধহয় কারোরই ভালো লাগবার কথা না, কষ্ট হবে। এটা কি রকমটা হচ্ছে যেন অপরাধীদের সরকার। আপনি ইলেকট্রাল বন্ড কিনছে বিজেপি তৃণমূলের হয়ে, ওষুধের কোম্পানি, আমাদের ওষুধের দাম বেড়ে যাচ্ছে, কিংবা বিদ্যুতের কোম্পানি, বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, লটারি। আচ্ছা সুমন, আমার এরকম কোনো ঘনিষ্ঠ লোক জানা নেই, আমি জানি না তোমার বা আমাদের এখানে কারোর জানা আছে কিনা, আমাদের ঘনিষ্ঠ লোক ডিয়ার লটারিতে 1 কোটি টাকা পেয়েছে, কেউ জানেন? আমি জানি না। আমি দুজনকে জানি যারা আমার ঘনিষ্ঠ নয়, হয়তো ব্রাত্যবাবুর ঘনিষ্ঠ কিনা আমি জানি না, একটা বই উদ্বোধন করার জন্য ব্রাত্যবাবু যাওয়ার কথা ছিল, গেছিলেন কিনা আমি জানি না। অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে 3 বছরে 5 বার টাকা পেয়েছেন। কি আনন্দের ব্যাপার এবং কি সৌভাগ্যের ব্যাপার। কিংবা সম্ভবত বিবেক গুপ্তা নাম, এমএলএ কলকাতায়, ও স্ত্রী পাচ্ছেন। এবং তারপরের মজাটা শুনে রাখুন, আমি এটা আপনাকে দেখাই, এফআইআর 2019 সালের এফআইআর করছে কে? যারা করছে তারা তৃণমূলের ঘনিষ্ঠ। বাবারিপুর থানা সে অনুযায়ী কেস টেস করলো, তারপর দেখা গেল লটারির টাকা আসতে শুরু করেছে। এবং তারপর 21 সালে এফআরটি দিয়ে দিল কলকাতা পুলিশ, না কোনো অভিযোগে সারবত্তা নাই। কবে দিল? যার ঠিক 1 মাস আগে গেমিং ইন্ডিয়া মারফত প্রায় 600 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে তৃণমূল পেল। যে কেউ দেখে নিতে পারেন কোথায় যাচ্ছি আমরা। আমি বিশ্বাস করি যে ব্রাত্যবাবু ঠিক এসবের মধ্যে বোধহয় এখনো নেই। বিশ্বাস ভবিষ্যতে করতে পারবো কিনা তা আমার উপর নির্ভর করে না, নির্ভর করে বেঙ্গল আমরা যে সিস্টেমে চলে যাচ্ছে তার উপর। আমি বিশ্বাস করতে চাই, ভবিষ্যতেও চাইবো বলে আমি আশা করি। আমাদের রাজ্যে চাকরি চুরি, দুর্নীতি, 100 দিনের কাজের টাকা চুরি, আমফান চুরি, ঘরের টাকা চুরি, এ তো ভয়াবহ। বেআইনি সম্পদ, লুঠের রাজত্ব। 12 মিনিট কি ক্রস করে যাচ্ছি? 1 মিনিট বাকি আছে। সরি, আমাকে একটু 2-3 মিনিট দাও, খেয়াল করিনি তাহলে, সরি। না আমি চেয়ে নিলাম, আমি তোমার মতন ওরকম হতে চাই না, আমি চেয়ে নিলাম, না হলে কিছু করার থাকবে না। বাংলার মানুষ দেবেন কিনা পরে দেখা যাবে। বাংলা মানুষ এই যারা ভাই তুমি নাওনি এখনো। যাই হোক, আমি শুধু বলছি এটা লোকসভার ভোট, রাজনীতিরা কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছেন? ধান্দায় পোষালে তৃণমূল, ধান্দা না পোষালে বিজেপি। এবং তখন তৃণমূলের এমপি বিজেপির হয়ে এমপির প্রার্থী হবেন, ধরা যাক বিষ্ণুপুরে। এবং তারপর যদি পারিবারিক কলহ থাকে তাহলে পরিবারের লোক আবার হয়ে যাবে তৃণমূলের প্রার্থী। কোথায় নিয়ে যাচ্ছে আমরা, কোথায় নিয়ে যাচ্ছে? আমি পরপর উদাহরণ দিতে পারি, আমি উদাহরণ বাড়াবো না। মায়েদের আর্তনাদ টের পাচ্ছেন, আর সহ্য করতে পারছে না। লেখাপড়া করা ছেলে, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, এমনকি বিটেক, খোঁজ করে দেখবেন ডেলিভারি বয়ের কাজ করছে। দমদমে একটি ছেলে খুন হয়ে গেল, জানেন, এমবিএ পাস করে আসলো, বাড়ির লোক বললো না বাইরে গেলে আমরা বৃদ্ধ হয়ে গেছি। তৃণমূলের লোক, অভিযুক্ত যে সেও তৃণমূল। হচ্ছেটা কি? মাইগ্রেন্ট ওয়ার্কার। মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় ব্রত পালন করেন, আর সন্তানদের দিকে তাকিয়ে ভরসা করতে মায়েদের পক্ষে অসুবিধে হচ্ছে, এটা না বুঝবার মতো কোনো কারণ নেই। তৃণমূল, আচ্ছা বামেরা সরে যাক, তৃণমূল আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, লোকে বুঝতে পারছে ঠকে গেছে। এবার তারপর যারা বললেন না না তৃণমূল না, এখন বিজেপি আসলে বোধহয় হেভি লাভ হবে। এবং প্রধানমন্ত্রী বলে দিয়েছেন 3000 কোটি টাকা যারা ঘুষ দিয়েছ তাদের 50,000 টাকা করে ফেরত দেবো, অ্যাজ ইফ ঘুষ মান্যতা পেল প্রধানমন্ত্রীর কথায়। হয় না, চলতে পারে না। আমি শুধু মনে করিয়ে দিই, ইডির কাছে টাকা আছে, প্রধানমন্ত্রী আপনার সে টাকা দিতে হবে না ঘুষের। চিট ফান্ড, নানাবিধ লড়াইয়ের পরিপ্রেক্ষিতে
এখন চিটফান্ডের প্রতারিতরা কিছু কিছু টাকা পাওয়া শুরু করেছেন, প্রতারকরা গ্রেপ্তার হয়নি, সুপ্রিম কোর্টের নির্দেশ। কিন্তু 800 কোটি টাকা রোজ ভ্যালির ইডির কাছে আছে, 600 কোটি টাকার সম্পত্তি সিজ করা আছে ইডির কাছে। কোর্টে এতবার বলা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইডি প্রতারিতদের টাকা ফেরত দিতে যে চাইল না বা পারল না বা 3 বছরে দিল না, প্রধানমন্ত্রী যদি বলেন যে আমি এদিকে বলবো ঘুষের টাকাটা ফেরত দিতে, এক বেআইনি বেঠিক, আর 2 এটা তো প্রধানমন্ত্রী নিজে প্রতারণার অংশীদার হয়ে যাচ্ছেন। কি বলেছিলেন? অমিত শাহর ছবি কাগজে বেরিয়েছিল, মে 2 তারিখ 2019, ক্ষমতায় এলে সারদার বিচার 90 দিনে, বাণী শাহের। 90 দিনের জায়গায় 5 বছর হয়ে গেল, কোনো অ্যাকশন তো কিছু হলো না। যারা ভাবছিলেন যে বিজেপি আপনার হেভি কিছু হবে, তৃণমূলের পরিবর্তে বিজেপি সেই মানুষগুলো দ্বিতীয়বারের জন্য, আরো একবারের জন্য ঠকেছেন। এটা কখনো চলে না। এই অর্জুন সিং মার্কা বাহিনী নিয়েই যদি তৃণমূল অথবা বিজেপির রাজনীতি চলে, আমি মার্কা বললাম, একজন বললাম না, এরকম বহু, তাহলে বাংলার রাজনীতি ভয়াবহ বিপদের মধ্যেই যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই। আমি শুধু বলবো, এইভাবে বলতে চাইছি আমি যে আচ্ছা ঠিক, বাংলা মানুষ সায় দেবে না, বাংলা মানুষের দায়িত্ব ভাই সবাই এখন নিতে যেও না। ওখানে তো নয় আমরা 3%, বুঝলাম। আমাদের যদি 3%ই থাকে বা যদি আমাদের সায় না দেয়, তাহলে বাংলার মানুষের লাভটা কি হচ্ছে? লড়াইটা আমার জেতার লড়াই নয়, আমাদের জেতার লড়াই নয়, মানুষের জেতার লড়াই। এবারে শুনে রাখুন, বহু লোক তো লেখাপড়া জানা আছে পশ্চিমবাংলায়, 500 কোটি টাকা লাগে না, তারাও সার্ভে করে। 10টা 12টা আসন যদি বাম কংগ্রেস বার করে নিয়ে আসে, ঘাবড়ে যাবেন না। তৃণমূল আর বিজেপি সব ভাগ নিজেদের মধ্যে, এটা ভাববেন না। আমি কোনো এলাকার নাম বলছি না, মুর্শিদাবাদ জেলা বলুন, মালদা জেলা বলুন, তারপর আপনি কলকাতার কাছাকাছি আসলে সে যাদবপুর বলুন কি শ্রীরামপুর বলুন কি দমদম বলুন কি বর্ধমান বলুন, পরে দেখা যাবে 25-30% মানুষের। আমি তো দমদমে ভোট করতে গিয়ে তো ভাইবটা বুঝতে পারছি লোকের। লোকে বলছে আর সহ্য করা যাচ্ছে না, এই জিনিস চলে না, এই জিনিস চলতে পারে না, একটা কিছু পারলে ব্যবস্থা করুন। আমাদের ত্রুটি হচ্ছে আমরা সেই ব্যবস্থাটা কিভাবে করব সেটা আমাদের ঠিক করতে হবে। কিন্তু কথা দিতে পারবো, এই 93% দুর্নীতি, 98% দুর্নীতি, খুঁজে পাওয়া যাবে না কে সৎ কে স্বচ্ছ, এই অবস্থা কোনোদিন পশ্চিমবাংলায় ছিল না। এমনকি আমাদের আগে যারা সরকার করেছেন তখনও ছিল না। আমরা সেই অবস্থা থেকে ফিরিয়ে আনবার ব্যবস্থা করব, আপনি নিশ্চিত থাকুন। গোটা দেশ জুড়ে আমার শেষ কথা হচ্ছে এই, গোটা দেশ জুড়ে এই লড়াইটা নেতিবাচক হিসেবে না নিয়ে আমাদের ইতিবাচক হিসেবে নেওয়া উচিত। পচা রাজনীতির জন্য নয়, মানুষের ভবিষ্যতের জন্য এই রাজনীতি। রুটি রুজি এবং রুচির জন্য, পুঁজির জন্য নয়, আমাদের দেখা উচিত সেইভাবে। আত্মমর্যাদা, খাদ্য, কাজ, শিক্ষা, স্বাস্থ্য, বয়স্ক মানুষ এবং মহিলাদের নিরাপত্তা মাস্ট বি এনশিওর্ড। মহিলা আত্মরক্ষা সমিতি আমরা গড়ে তুলব। গিগ ওয়ার্কার, যুবক রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, অ্যাপ বেসড তাদের নিরাপত্তার এবং সুরক্ষার বন্দোবস্ত আমাদের করতে হবে। কেরালার মডেলে ন্যূনতম মজুরির ব্যবস্থা মানুষের জন্য আমাদের করতে হবে। এবং সেই লক্ষ্যে আমাদের এই রাজনীতি, এই ভোট, বামেরা যখন 61 ছিল তখনই 100 দিনের কাজ, যা ভাঙিয়ে তোমাদের চলতে হচ্ছে। বামেরা যখন 61 ছিল তখনই RTI, বামেরা যখন 61 ছিল তখনই কিন্তু এই বঙ্গ রাজনীতিতে যা যা নিয়ে এখন তৃণমূলকে বলতে হচ্ছে, বাকিদের বলতে হচ্ছে পজিটিভ, এগুলো তখন যখন বামেরা 61 ছিল। আপনারা সবাই থাকবেন সঙ্গে, মানুষ, আমরা মানুষকে সঙ্গে নিয়ে মানুষের রাজনীতি করব, লুঠেরাদের রাজনীতি থেকে তাড়াবো, এই নিশ্চিত প্রত্যয় মানুষের কাছে আমি উপস্থিত করতে চাই। শুভ সন্ধ্যা, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সুজনদা। দেখুন, প্রকাশ্যে বা গোপন কোনো সমঝোতার জন্য এটা হয়েছে বলছি না, কিন্তু সময়সীমার ভিত্তিতে বিজেপির সঙ্গে টেক্কা দিয়েছে বামফ্রন্ট। হ্যাঁ, দুজনেই সমানভাবে বেলকে অগ্রাহ্য করে গেছেন। কিন্তু সুজনদা শুরু করেছিলেন কি দিয়ে, যে সেটিংয়ের তত্ত্ব চতুর্দিকে চলছে। সুজনদা পরিষ্কার বললেন যে কেন্দ্রীয় সংস্থা তৃণমূলের ক্ষেত্রে নরম কেন, তো সে তো তারা বলতে পারেন, কিন্তু তারা একটা তালিকা দিলেন যে তৃণমূল এবং বিজেপির মধ্যে যাতায়াত নিয়ে। আমি একটা তালিকা করছিলাম যে বামফ্রন্ট থেকে হয় তৃণমূলে নয় বিজেপিতে কতজন গেছেন এই গত বামফ্রন্ট ক্ষমতা থেকে সরার পর। এই তালিকা দেখুন, এই পাতা শেষ করে এই পাতায় চলে আসতে হয়েছে। সুজনদা সম্ভবত ভুলে গেছেন, রেজ্জাক মোল্লা দিয়ে শুরু হয়েছিল যে তালিকা। তাপসী মণ্ডল হলদিয়া, মালদা দীপালি সাহা, খগেন মুর্মু মালদা,
গলসির সুনীল মণ্ডল। রাজ্যসভা ভোটের আগে কোথা থেকে এই শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা শুরু হলো? রাজ্যসভা ভোটের আগে মুকুল রায়ের হাত ধরে আরএসপির দশরথ তিরকে, আরএসপির অনন্তদেব অধিকারী এবং ফরওয়ার্ড ব্লকের সুনীল মণ্ডল তারা চলে গেলেন বামফ্রন্ট থেকে, বঙ্কিম ঘোষ যোগ করলাম, লিখতে ভুলে গেছিলাম, তারা চলে গেলেন তৃণমূলে। 2020 সাল, সেখানে রফিকুল ইসলাম, দলের কথাই বলছি সুজনদা, রফিকুল ইসলাম বসিরহাট উত্তরের নির্বাচিত বিধায়ক, তিনি শটান সিপিএম থেকে তৃণমূলে চলে গেলেন। সুতরাং যাতায়াত চলছে, সেদিকে আমি যাব না, কিন্তু এটা ঠিক যে না, এখন অবশ্য যেহেতু আসন সংখ্যা শূন্য, সেহেতু আর উল্টো দিকে স্রোতটা এখন নেই, এটাও আমি আপনার সঙ্গে একমত হলাম। কিন্তু জোকস অ্যাপার্ট, আমি পরের বক্তার কাছে যাওয়ার আগে আরেকটা পয়েন্ট আমায় বলতেই হবে, সেটা হচ্ছে সন্দেশখালিতে দেখুন ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর যে হামলা, ভূপতিনগরে এনআইএ এর ওপর হামলা, জানিয়ে এই অনুষ্ঠানের মূল আমাদের মোশন, মূল বিষয় মানতে হবে যে সিপিএম কিন্তু সমানভাবে সরব এখন। কিন্তু সুজনদারা যখন এ রাজ্যের ক্ষমতায় ছিল বা এখন যে রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে কি কেন্দ্রীয় এজেন্সি কোনোদিন বাধার মুখে পড়েনি? আমার তথ্য কিন্তু সে কথা বলছে না। 2009 ওই যে বৈদিক ভিলেজ কাণ্ড দেখালাম, সেখানে এক বাম নেতার বক্তব্য ছিল এনআইএ এক ধরনের ফেডারেল পুলিশ, দেশের যুক্তরাষ্ট্রীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আবার 2020 সালে এই সন্দেশখালির মতোই কেরলে এক নেতার ছেলের বাড়িতে 26 ঘন্টা তল্লাশির পর ইডি অফিসারদের আটকে রাখা হয়। নেতার নাম নিশ্চয়ই সুজনদার মনে আছে, সিপিএমেরই কোডিয়ালি বালাকৃষ্ণন, কোনো ছোটোখাটো নেতা নন। কেরলে সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক, পলিট ব্যুরো এবং সেন্ট্রাল কমিটির প্রাক্তন সদস্য। যাই হোক, আমার পরের বক্তা এই রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল ব্যারিস্টার জয়ন্ত মিত্র। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে আমার অভিনন্দন। কারণ জিজ্ঞেস করলে বলবো যে আপনারা যে এই রাজনৈতিক নেতাদের তর্ক বিতর্ক, আমি তো দেখেছি বোমা ছোঁড়া রাস্তায় হয়, কিন্তু তর্ক বিতর্ক এবং টেবিলে বসে পরস্পরের বিরুদ্ধে বোমা ছোঁড়া, সেটা আপনারা দেখছেন এবং সহ্য করছেন, তার জন্যে আপনাদের অভিনন্দন। সুমন যেটা বলেছিল, প্রথমে আরম্ভ করেছিল, আমিও সেই দিয়ে আরম্ভ করব। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। 19 এপ্রিল সাধারণ নির্বাচনের দিন ধার্য হয়েছে, আর সারা দেশে সাজ সাজ রব পড়ে গেছে। রাজনৈতিক দলগুলোর তরজা বেড়ে গেছে। মনে হচ্ছে এই দেশের একমাত্র ইন্ডাস্ট্রি যা এত তৎপরতা, উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়, সেটা বোধহয় ইলেকশন ইন্ডাস্ট্রি। আমি ভারতবর্ষের অতি সাধারণ এক নাগরিক, আপনাদের মতো। আমার কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো যোগ নেই। আমার মনে আছে অনেক বছর আগে, তখন সিদ্ধার্থ রায় চিফ মিনিস্টার ছিলেন, আমরা জুনিয়র তখন প্রফেশনে। তখন একবার উনি বলেছিলেন আমাদের 4-5 জন মানে খুব স্পিরিটেড ইয়াং পিপলকে যে তোমরা পলিটিক্স জয়েন করো। আমার পলিটিক্সের সঙ্গে সম্পর্ক ওই অতটুকুই, তারপরে আর ওই দিকে আমার ঘেঁষা হয়নি। গত 50 বছরের অধিক আমি আপনাদের মতনই সততার সঙ্গে জীবিকা অর্জন করেছি। আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেকে আছেন যারা আমার মতো সাধারণভাবে জীবনযাপন করেছেন এবং আশা করে আছেন যে স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসেবে আপনাদের বাকি জীবনটুকু নির্বিবাদে কাটবে। আমি একজন এমনই সাধারণ নাগরিক যে চায় যে বাকি জীবনটুকু নির্বিবাদে কাটুক, শান্তিতে কাটুক, পরস্পরের সঙ্গে ভাব ভালোবাসা, আনন্দের সঙ্গে কাটুক। আমিও আপনাদের মতোই চাই যে ভবিষ্যতে দেশের শাসনতন্ত্র এমনভাবে পরিচালিত হোক যাতে আপনি নিজে শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারেন এবং আপনার দেশবাসী, যাদের জন্য এই শাসন পরিচালনা নিয়ন্ত্রণ, তারাও যেন নিজের অধিকার বলে
নিজেদের নির্বাচিত সরকার গঠনের সহায়তা করে এবং এই দেশের স্বাধীন নাগরিক হিসেবে স্ব অধিকার মুক্ত জীবন যাপন করতে পারে। আমার মতে এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমরা সাধারণ নাগরিকরা এই যুদ্ধ, এই বাকবিতণ্ডার মধ্যে আমরা থাকতে চাই না। আমি নিশ্চিত যে আপনারাও চান যে এই সমস্ত বাকবিতণ্ডা, প্রত্যেক দিন আমরা খবরের কাগজে পড়ি, আজকে এখানে মারপিট হয়েছে, ওখানে বোমাবাজি হয়েছে, কালকে ইডিকে প্রহার করেছে, পরশুদিন এনআইএকে মারধর করেছে, সন্দেশখালিতে মহিলাদের আক্রমণ করেছে। এটা আমরা রোজই শুনছি, কিন্তু আমরা চাই না যে এই জিনিসগুলো ঘটুক। কেন আমরা চাই না? আমরা চাই না এই জন্যে যে আমরা মনে করি যে একটা স্বাধীন দেশে, যেটা ৭৫ বছর হয়ে গেল স্বাধীন হয়েছে, সেই দেশে অন্তত এখন এতদিন পরে আমরা চাইব যে শান্তিপূর্ণ জীবন যেন যাপন করতে পারি। এটা কি হচ্ছে? আমি হচ্ছি ক্রিটিক্যাল অফ অল দ্য পলিটিক্যাল পার্টিজ। আমার মনে হয় যে প্রত্যেক পলিটিক্যাল পার্টির আমাদের কথা শোনা উচিত। যে আমরা চাই না যে আজকে এখানে মারপিট হচ্ছে, কালকে ওখানে মারপিট হচ্ছে, কে কার অধিকার কেড়ে নেওয়ার জন্যে কোথায় কি করছে, আমরা কেউ এগুলো চাই না। আমরা চাই যে শান্তিতে বসবাস করতে। আমরা চাই যে পার্টি পাওয়ারে আসুক তারা আমাদের জন্য, আমাদের কথা ভাবুক। সেটা যদি না হয় তাহলে আমার মনে হয় যে আমরা যে গণতন্ত্র পেয়েছি সেই গণতন্ত্র আমরা সার্থক করে তুলতে পারবো না। আমি আপনাদের মতো চাই স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসেবে শান্তিপূর্ণভাবে বাঁচতে। চাই না আমার বাহুল্য, চাই না আমার বৈভব। আপনাদের মতো আমি চাই শান্তি ও বাঁচার আনন্দ। চাই না যুদ্ধ, চাই না অশান্তি। এখানে কবিগুরুর ভাষায় বলেছিলেন তিনি, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে তোমার সাথে আমারও। আমাদের পূর্বপুরুষরা ভারতবাসী আমাদের দিয়ে গেছেন, কেন আমরা সেটা আমাদের ন্যায্য অধিকার হিসেবে দাবি করব না? 1949 সালে যা আমরা সকলে সম্মিলিতভাবে অঙ্গীকার করেছি, আমি সেটি আপনাদের হয়ে আমি শাসকবর্গকে মনে করিয়ে দিতে চাই। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, আমরা চাই সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তায়, অভিব্যক্তিতে, বিশ্বাসে, ধর্মে, উপাসনায় স্বাধীনতা, সুযোগ ও প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে সমতা, সহমর্মিতা, যা ব্যক্তিমর্যাদার প্রতিশ্রুতি ও জাতীয় ঐক্য ও সংহতির সহায়ক। এইসব চাওয়া কি খুব বড় চাওয়া হলো? এইটাই তো আমরা দিয়েছিলাম। আমি শুধু আপনাদের পড়ে দিচ্ছি, আপনারা জানেন এটা, কিন্তু তা সত্ত্বেও আপনাদের একটু রিমাইন্ড করে দিচ্ছি, সো দ্যাট আপনারা বলতে পারেন, এই যে আমাদের যারা শাসন করছেন, যারা বিপক্ষ পক্ষে আছেন, তাদের সবাইকে মনে করে দিতে পারেন। এইটা আমরা বলেছিলাম, we the people of India, you are talking about yourself, I am talking about myself, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice, social, economic and political, সেইটাই সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, liberty of thought, expression, belief, faith and worship, চিন্তায়, অভিব্যক্তিতে, বিশ্বাসে, ধর্মে ও উপাসনায় স্বাধীনতা, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ, সুযোগ ও প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে সমতা, ফ্রেটার্নিটি, অ্যাসিওরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, সহমর্মিতা, যা ব্যক্তিমর্যাদার প্রতিশ্রুতি ও জাতীয় ঐক্য ও সংহতির সহায়ক। এগুলো আমরা আমাদের দিয়েছিলাম, আমরা কেন সেগুলো পাবো না? আমরা কেন সেগুলো
উপভোগ করতে পারবো না, এনজয় করতে পারবো না? আমরা কেন তার থেকে আমরা তার থেকে কেন বঞ্চিত হব? এই যে চাওয়া, এই চাওয়াটা কি খুব বেশি চাওয়া হচ্ছে? আমাকে প্রশ্ন করছি, আপনারা নিজেদের প্রশ্ন করুন, এই চাওয়াটা কি খুব বেশি হচ্ছে? আমরা যা 1949 সালে দিয়েছিলাম, 75 বছর পরেও কেন আমরা সেই চাওয়াটা পাইনি? কেন এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই চাওয়া এবং পাওয়ার মধ্যে ঝগড়া ঝাঁটি এই চলছে? আজ সময় এসেছে আপনাদের হিসেব নেওয়ার। আমরা যেন নির্বাচনের দামাবার আওয়াজে আমাদের 75 বছর আগেকার অঙ্গীকার না ভুলে যাই। আমাদের ক্ষুদ্র চাওয়া ক্ষুদ্র পাওয়ার মাঝে যেন আমরা বিস্মৃত না হই যে আমাদের অঙ্গীকার ভারতের 133 কোটি মানুষের হয়ে। আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে যে 75 বছরে আমরা কি সাম্যের শপথ সার্থক করতে পেরেছি? এই যে বললাম সাধারণ নির্বাচনের দামামা বেড়েছে, আর সেই সঙ্গে বেড়েছে রাজনৈতিক তরজা। এ দল বলে মোদি কি গ্যারান্টি, আর এক দল বলে নির্বাচন জিতলে বিনা খরচায় বাড়ির ছাদ করিয়ে দেব। মাঝখানে আমরা সাধারণ নির্বাচকের দল পড়েছি বিপদে। আমরা কাগজে পড়ছি, খবরে শুনছি, টিভিতে দেখছি লক্ষ লক্ষ কৃষক রাস্তায় বসে আন্দোলন করছে, আর দেখছি ভারতবর্ষের কোটিপতির সংখ্যা দিনকে দিন বেড়ে চলেছে। স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে, আমি এটা আমার নিজের গল্প নয়, স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে top 10% of the highest earning Indians earn 57% of the total income. Just think of it. 10%, top 10% of the highest earning Indians earn 57% of the total income and owns 77.4% of the economy's total wealth. এটা কি সাম্য? এটা অক্সফ্যামের রিপোর্ট। Bottom 50% of India owns only 3% of the wealth and 13% of the income. Top 10%'s income are 20 times more than what is earned by poorest 50%. 75 বছরে আমরা এই স্বাধীনতা পেয়েছি। On the Global Hunger Index, prepared in 2023 by Concerned Worldwide, an international NGO, 125টি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক ছিল 111। 2022 সালে ভারতের স্থান ছিল 121টি দেশের মধ্যে 107 নম্বর। আমরা সকলে চাইব যে যেই নির্বাচনে সফল হোক তারা যেন মনে রাখেন যে দেশের লোক তাদের ওপর দেশ পরিচালনার ভার দিয়েছেন। তাদের অবস্থার উন্নতি হবে এই আশা নিয়ে শুধু আমরা আমাদের নেতাদের আন্তর্জাতিক জনপ্রিয়তার জন্য আমরা ইলেক্ট করিনি। আর একটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এবার সময় এসে গেছে যে মহিলাদের বড় ভূমিকা নেওয়ার। মুখ্য কমিশনারের হিসেব অনুযায়ী গত 5 বছরে 23টি প্রধান রাজ্যের নির্বাচনে 18টি রাজ্যে পুরুষদের তুলনায় মেয়েরা বেশি সংখ্যায় ভোট দিয়েছেন। বুঝে দেখুন, 23টির মধ্যে 18টিতে মহিলারা বেশি সংখ্যায় ভোট দিয়েছেন। 2019 থেকে এ পর্যন্ত দেশে মহিলা ভোটার বেড়েছে 9.3%, যেখানে পুরুষ ভোটার বেড়েছে 6.9%। দেখতে পাচ্ছেন যে ভারতীয় রাজনীতিতে মহিলারা একটি নিয়ন্ত্রক শক্তি হয়ে উঠেছে। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখি যে মহিলাদের সেরকম সম্মান দেওয়া হয় না, মান দেওয়া হয় না। অন দ্য কন্ট্রারি, আমরা দেখি যে সন্দেশখালিতে কি ঘটনা ঘটছে, লজ্জাজনক, দুঃখজনক। এটার জন্য কে দায়ী? শেখ শাহজাহান কি কোন পার্টিতে থাকে আমি কিছুই দেখব না। আমি দেখব যে আমাদের যারা শাসনতন্ত্র নিয়ন্ত্রণ করে তারা এই সব লোককে কন্ট্রোল করতে পারে না। যদি কন্ট্রোল করতে এরা না পারে তাহলে আমি তাদের কাছে কৈফিয়ত চাইব। আমরা তোমাদের ইলেক্ট করেছি, তোমাদের পাওয়ারে এনেছি তোমাদের এই কাজগুলো করবার জন্য। তোমরা সেই কাজগুলো যদি করতে না পারো
তাহলে ছেড়ে দাও। কিন্তু যতদিন তোমরা পাওয়ারে থাকবে ততদিন পর্যন্ত আমরা চাইব যে আমরা যেগুলো চাইছি সেগুলো তোমরা করবে। আমি প্রথমেই বলেছি আপনাদের, আমরা শান্তিপূর্ণ জীবন কাটাতে চাই। আমরা চাই না যে বাংলাদেশ সম্বন্ধে বাইরে এরকমভাবে অপপ্রচার হোক, যে এমন একটি দেশ যেখানে কোনো শান্তি নেই, যেখানে কোনো আইন নেই, কোনো বিচার ব্যবস্থা নেই। এটা শুনতে আমার তো ভালো লাগে না, আমি নিশ্চিত যে আপনাদেরও শুনতে ভালো লাগে না, কিন্তু শুনতে হয়, সেইটাই দুঃখের ব্যাপার। সময় এখন এসছে যখন আমাদের গলা তুলতে হবে, বলতে হবে যে এটা করো, এটা করো না, এটা অন্যায় করছো, এটা করো না। এই জিনিসটা বলবার যে সাহস, সেই সাহসটা আমাদের আনা দরকার। আমার মনে পড়ে যায় এই সম্পর্কে একটি কথা যেটা বলেছিলেন মার্টিন লুথার কিং। Our life begins to end the day we remain silent on things that matter. এই যে ঘটনা ঘটছে, এই ইলেকশনের আগে চিফ মিনিস্টার অফ এ স্টেট তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, ডেপুটি চিফ মিনিস্টার অ্যারেস্টেড হয়ে গেল, যে গলা তুলছে তাকে ধরে নিয়ে যাচ্ছে। এই সম্বন্ধে দেখুন, এসে কোন পার্টি থেকে করছে I am not concerned. I am concerned with whether it is right or wrong. If it is wrong, তাহলে I do not care which party is doing it. Condemn it. And condemn করা মানে হচ্ছে আপনি condemn করবেন, আমি condemn করব। আমাদের একসঙ্গে গলা তুলে বলতে হবে এটা অন্যায়, এটা করা উচিত নয়। No government can throttle the voice of the people. যে লোকরা তোমাদের ইলেক্ট করেছে সেই লোকদের তোমরা যদি ভয়েস থ্রটল করো, তাহলে কি ডেমোক্রেসি আমরা রান করছি, কি ডেমোক্রেসি আমরা চালাচ্ছি, কি রাজ্য চলছে? দেখুন, আমার 3টে ঘন্টা পড়ে গেছে, তারপরে আমি যদি আরও কিছুক্ষণ চালাই তাহলে ওখানে গিয়ে যখন বসবো তখন আমাকে 5টা কথা শুনতে হবে। কাজে আমি এই বলে আপনাদের শেষ করছি যে প্লিজ প্লিজ, সময় এসছে যখন জাতি ধর্ম নির্বিশেষে, পার্টির নির্বিশেষে, সময় এসছে যখন পিপুল শুড স্ট্যান্ড আপ। সময় এসছে যখন আপনারা সবাই বলবেন যেটা করা উচিত, যেটা করা উচিত নয়। তখন আপনারা চিন্তা করবেন না যে কোন পার্টি এটা করছে, আমি এই পার্টিতে বিলং করি কিনা। ডু নট বিলং টু এনি পার্টি, ইউ আর দ্য পিপুল অফ দ্য কান্ট্রি। দেশের লোক হিসেবে আপনারা গলা তুলুন, বলুন যেটা অন্যায় সেটা অন্যায়। নমস্কার, অনেক ধন্যবাদ। রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল সরাসরি এ দেশের মানুষকে, এ রাজ্যের মানুষকে অ্যাড্রেস করতে চাইলেন। উনি শুরু করেছিলেন বোমা শব্দটা দিয়ে। ইনফ্যাক্ট কলকাতার মঞ্চে, একেবারে কলকাতার মঞ্চ কাঁপানো যে বোমা, ওই একই নামের নাটকটি, তার নাট্যকার এই মুহূর্তে অন্য এক পরিচয়ে এই মঞ্চেই আছেন। কিন্তু ট্র্যাজেডিটা এইখানে যে এ রাজ্যের অনেকে বলেন সব থেকে বড় ইন্ডাস্ট্রি ওই বোমা ইন্ডাস্ট্রি। এই ভোট আসছে এবং ভোট আসে, তখন সব থেকে বেশি ব্যবহার হয় ওই বোমা। ছোট্ট শব্দ কিন্তু প্রাণঘাতী। মুশকিলটা হচ্ছে যে জয়ন্তবাবু দুর্ধর্ষ বললেন যে যা হচ্ছে তা কেন হচ্ছে, থামছে না কেন। সাধারণ মানুষের প্রশ্ন করা উচিত যে এটা কি হচ্ছে। আমি বলছি সংবিধান প্রণেতাদের কথা হলো, সংবিধান প্রণেতারা যা চেয়েছিলেন আর আজকের রাজনীতি যা চাইছে তার সঙ্গে আসমান জমিন ফারাক। কারণ আজকের রাজনীতি চাইছে একটাই, তার উদ্দেশ্য ক্ষমতা দখল।